সুখ, দুঃখ এবং ভালোবাসার সকল প্রকার পার্ট গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হাতের উপর হাত বুলাচ্ছে আর বসে বসে কান্না করছে নীলা। আর নীলার ঠিক সামনেই লাঠি হাতে দাঁড়িয়ে আছে নীলার সদ্য বিবাহিত বর আবির। আজকে আবির আর নীলার বাসর রাত, আর বাসর রাতেই বরের হাতের লাঠির বাড়ি খেয়ে বসে বসে কাঁদছে নীলা। কাঁদতে কাঁদতে নীলা মেঝে থেকে উঠে দাঁড়ালো। আমি ড্যাডির কাছে যাব, তোকে আমি পুলিশে দেব। তোর এত বড় সাহস, তুই এই নীলার গায়ে হাত তুলিস? আমি তোর নামে মামলা করব। নীলার কথা শুনেই আবির হাতের লাঠিটা দিয়ে আবারও সজোরে একটা বাড়ি মেরে দিল নীলার পিঠে। এই, আমি তোমার স্বামী, তোমার সাহস কি করে হয় আমার সাথে তুই তুই করে কথা বলার? আপনি করে বলো, নইলে বাসরাতে আমার আদর খাওয়ার বদলে মায়ের খাইতে হবে তোমার। কিসের বাসুরাত, কিসের আদর? আমি তোর মতো ছোট লোককে নিজের বর হিসাবে কখনোই মানব না। আমি ড্যাডির কাছে যাব। চুপ, একদম চুপ। ভালোই ভালোই বলছি, একদম চুপ করে ভালো বউয়ের মতো আমার কথা শোনো, নাইলে লাঠির বাড়ি একটাও নিচে পড়বে না। আবিরের কথা শুনে নীলার কান্নার আওয়াজ যেন আরো বেড়ে গেল। এর আগে কখনোই কারো হাতের মায়ের খায়নি নীলা, তবে বাসর রাতেই যে তাকে বরের হাতের মায়ের খাইতে হবে এটা তার ভাবনার বাইরে ছিল। 30 মিনিট আগে লাল টকটকে রঙের পাথরের কারুকাজ করা লম্বা লেহেঙ্গা আর লাল ওড়না পরে বধূর সাজে বসে আছে নীলা। আজকে সন্ধ্যাতে বিয়ে হয়েছে তার। ড্যাডির মুখে শুনেছে অনেক বড় লোকের ঘরের ছেলের সাথে বিয়ে হয়েছে তার। ছেলেটাকে দেখতেও বেশ হ্যান্ডসাম, যদিও এইগুলো সব ড্যাডির মুখে শুনেছে নীলা। ছেলেকেও দেখেও নি একবার, কারণ ড্যাডির ওপর তার অগাধ বিশ্বাস ছিল। সদ্য বিবাহিত বরকে নিয়ে কত শত স্বপ্ন আঁকছিল নীলা এতক্ষণ। বিয়ের পর কোথায় হানিমুনে যাবে, কোন 5 স্টার হোটেলে ক্যান্ডেল লাইট ডিনার করবে প্রতিদিন, কোনো শপিং মল থেকে দামি দামি শপিং করবে, এইসব নিয়ে আকাশ পাতাল ভাবছিল নীলা। হঠাৎ নীলার ভাবনায় ছেদ পড়ে দরজা খোলার শব্দে। নীলা এমনিতেই অন্য মেয়েদের মতো খুব একটা লজ্জা পায় না, তবে বাসর রাত বলে কথা, তাই না, চাইলেও একটু লজ্জা চলেই আসে। বরকে রুমে ঢুকে দেখেই মাথার ঘুমটা আরও একটু টেনে দিয়ে গুটিসুটি মেরে বসে রইল নীলা। নীলার সদ্য বিবাহিত বর নীলার সামনে সে দাঁড়িয়ে রাগী গলায় বলল, বাসর ঘরে বর রুমে ঢুকলে সালাম দিতে হয়, এটা কি তোমায় কেউ বলে দেয়নি নীলা? আবিরের কণ্ঠ শুনে হক চোখে উঠে মাথার ঘুমটা সরিয়ে ফেলে নীলা, কারণ কণ্ঠটা ওর খুব চেনা। বরের বেশে আবিরকে সামনে দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ওর। আবিরের মতো একজন গরিব ছোট লোকের সাথে ওর বিয়ে হয়েছে ভাবতে যেন পাগল পাগল লাগছে নীলার। নীলা দ্রুত বিছানা ছেড়ে নিচে নেমে অবাক হয়ে বলল, আবির, তুমি এখানে? আমার বর কোথায়? তুমি আমার বাসর ঘরে কি করছো? বাহ রে, নিজের সদ্য বিবাহিত বরকে জিজ্ঞেস করছো যে সে তোমার বাসর ঘরে কি করছে? বলি, বাসর ঘরে বর না থাকলে বাসর করবে কার সাথে শুনি? এখন সময় নষ্ট না করে আমায় সালাম করো জলদি। হোয়াট? তুমি আমার বর হতেই পারো না। আমার তো বিয়ে হয়েছে বিশাল বড় লোকের ছেলের সাথে, আর তুমি তো একজন ভিখারি। বলো আমার বর কোথায়? আমি আমার বরের কাছে যাব। কবুল বলার সময় তুমি হয়তো বরের নামটা ঠিক করে শোনোনি নীলা, তাই এমন আবল তাবল বকছো। তোমার বিয়ে কোনো বড় লোকের ছেলের সাথে হয়নি, বরং আমার মতো এই ভিখারির সাথেই হয়েছে। অসম্ভব, এটা হতেই পারে না। আমি মানি না তোর মতো ভিখারিকে আমার বর হিসাবে। আমি চলে যাব এক্ষুনি, এই মুহূর্তে আমি চলে যাব এখান থেকে। ড্যাডি আমার সাথে এমনটা করতেই পারে না। কথাগুলো বলেই দরজার দিকে পা বাড়ায় নীলা। সাথে সাথে এ রুমের এক কোণায় একটা লাঠি রাখা ছিল, সেটা হাতে নিয়ে নীলার হাতে বাড়ি মেরে দেয় আবির। লাঠির বাড়ি খেয়ে চিৎকার দিয়ে নিচে বসে পড়ে নীলা। তার পরের ঘটনা তো প্রথমেই বললা হলো। এইভাবে বসে ন্যাকা কান্না না করে এখানে এসে আমার পাটি পোজল দেই। বিছানার ওপর শুয়ে পড়ে নীলার দিকে তাকিয়ে উপরের কথাটা বলল আবির। আবিরের কথা শুনে নীলা কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে বলল, আমি পা টিপতে পারবো না। আমি ড্যাডির কাছে যাব। তোকে আমি পুলিশে দেব। তুই মিথ্যা বলে আমায় বিয়ে করেছিস। তোকে আমি স্বামী বলে মানি না। নীলার কথা শুনে লাঠিটা হাতে নিয়ে আবির রাগে গলায় বলল, তবে রে, দুইটা বাড়ি খেয়ে পেট ভরেনি তাই না? আরো কয়েকটা বাগবো বাড়ি। কথাটা বলেই বাড়ি মারার জন্য লাঠিটা উঁচু করে ধরল আবির।
সাথে সাথে ভয়ে চোখ বন্ধ করে নীলা চিৎকার করে বলল, দিচ্ছি দিচ্ছি, আমি পা টিপে দিচ্ছি, আর মেরো না প্লিজ। এই তো আমার ভালো বউ, তাহলে আর বসে না থেকে এসো, কাজে লেগে পড়ো। কথাটা বলেই বিছানায় গিয়ে শটাঙ্ক হয়ে শুয়ে পড়ল আবির। না চাওয়া সত্ত্বেও বাধ্য হয়ে নাক টানতে টানতে আবিরের কাছে গিয়ে আবিরের পা টিপতে লাগলো নীলাম। পা টিপছে আর নাক টেনে টেনে কান্না করছে নীলাম। সেদিকে আবিরের কোনো খেয়ালে নেই। সে আরামে শুয়ে থেকে বইয়ের পা টিপে দেওয়ার মজা উপভোগ করছে। বেশ কিছুক্ষণ পা টেপার পর নীলার এক হাত ধরে হ্যাঁচকা টান দিল আবির। আচমকা হাতে এমন টান পড়ায় তাল সামলাতে না পেরে আবিরের বুকে আছড়ে পড়ে নীলা। সাথে সাথে আবির নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওই, একদম নড়াচড়া করবা না, আমি এখন ঘুমাবো। ঘুমাবি তো ঘুমা না, আমাকে ছাড় বেটা ছোট লোক, আমি তোর সাথে ঘুমাবো না। লাঠিটা কি তাহলে আবার আনবো নাকি? ভালোই ভালোই আমায় ঘুমাতে দাও বলছি, আর নিজেও ঘুমাও, না হলে সারা রাত ধরে না ঘুমিয়ে পা টিপতে হবে আর লাঠির বাড়ি খেতে হবে তোমার। আবিরের কথা শুনে শব্দ করে কাঁদতে লাগলো নীলা। ও ড্যাডি গো, আমায় এই ছোট লোকের কাছ থেকে নিয়ে যাও, আমি এর সাথে থাকবো না। এই চুপ, একদম চুপ, না হলে মাথার উপর তুলে এক আছাড় মারবো বলে দিলাম। চুপ করে ঘুমাও বলছি, কালকে আবার আমাদের আসল বাড়িতে যেতে হবে তোমায়। আবিরের কথা শুনে নাক টেনে ধরা গলায় নীলা বলল, আসল বাড়ি মানে? এটা কার বাড়ি তাহলে? তোমার কি মনে হয় নীলা, আমার মতো একজন গরিব মানুষের বাড়ি এটা হবে? আরে এটা তো আমি একদিনের জন্য ভাড়া নিয়েছি তোমায় বিয়ে করব বলে। কালকে তোমায় আমার আসল বাড়িতে নিয়ে যাব, আমার কুঁড়ে ঘরে। এখনো ঘুমাও তো। আবিরের কথা শুনে নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওর মতো এমন বড় লোকের একমাত্র মেয়ে কিনা কুড়ে ঘরে থাকবে ভাবতেই অবাক লাগছে নীলার। কিন্তু লাঠির বাড়ি খাওয়ার ভয়ে কিছু বলারও সাহস পাচ্ছে না। তাই মনে মনে বুদ্ধি করলো আবির ঘুমালেও চুপি উঠে পালিয়ে যাবে। মনে মনে এসব ভেবে ঘুমিয়ে পড়ার ভান ধরল নীলা। আবিরও নীলাকে পরম যত্নের বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে আস্তে করে চোখ খুলে আবিরের দিকে তাকালো নীলা। যখন বুঝতে পারল আবির বিভোরে ঘুমাচ্ছে, তখন খুব সাবধানে বিছানা ছেড়ে নেমে গেল নীলা। তারপর ধীর পায়ে দরজার দিকে পা বাড়ল। দরজার কাছে গিয়ে দরজার লক খোলার জন্য হাত বাড়াতেই নীলার হাতটা খপ করে ধরে ফেলল আবির। কি হলো জানেমান, সদ্য বিবাহিত স্বামীকে ছেড়ে বাসর রাতে বাসর না করেই পালিয়ে যাচ্ছ? এটা কি করে মেনে নি বলো? কে স্বামী? কিসের স্বামী? আমি তোর মতো একটা ছোট লোককে কখনোই আমার স্বামী হিসাবে মানবো না। আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই নেই তোর মাঝে। কথাটা বলার সাথে সাথে নীলার গালে ঠাস করে একটা চড় বসে দিল আবির। আবিরের চড় খেয়ে ফ্লোরে পড়ে গেল নীলা। আবির নীলার কাছে গিয়ে নীলার চুলের মুঠি ধরে নিজের দিকে ঘোরালো। স্বামী হিসাবে যখন মানতে পারবি না, তাহলে আমার সাথে ভালোবাসার নাটক করছিলি কেন? কেন গ্রাম থেকে আসা একটা সহজ সরল ছেলের বুকে ভালোবাসার তীর মেরেছিলি? কেন আমি বারবার ইগনোর করা সত্ত্বেও আমার পিছু ঘুরে ঘুরে আমার মনে ভালোবাসার ফুল ফুটিয়েছিলি কেন? আর কেনই বা বিনা দোষে তোর জন্য আমায় জেল খাটাতে হয়েছিল? উত্তর দে, দে উত্তর। কথাগুলো বলেই আবারও নীলার গালে থাপ্পড় মারল আবির। আবিরের হাতের মার খেয়ে নীলার ঠোঁট কেটে গিয়ে রক্ত পড়তে শুরু করলো। নীলা গালে হাত দিয়ে কেঁদে চলছে একে ধারে। নীলার ঠোঁটে রক্ত দেখে নীলাকে কোলে তুলে নিল আবির। নীলাও মার খাওয়ার ভয়ে আরও কিছু বলছে না। কোলে করে বিছানায় এনে বসিয়ে দিল নীলাকে আবির। তারপর নীলার ঠোঁটের কাটা জায়গায় পরিষ্কার করে দিয়ে আলতো করে একটা চুমো এঁকে দিয়ে গম্ভীর গলায় বলল, ঘুমিয়ে পড়ো, সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিতে হবে। আবিরের কথা শুনে নীলা চিল্লিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আবির রাগী গলায় বলে উঠল, আর একটা কথা বললে তোমার জন্য ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে নীলা। ভালো ব্যবহার করছি বলে ভেবো না আমি সেই আগের মতোই ভালো ও সহজ সরল ছেলে হয়ে আছি। আমার খারাপ রূপটা দেখতে না চাইলে চুপচাপ ঘুমিয়ে পড়ো। আবিরের কথা শুনে আর কিছু বলার সাহস হলো না নীলার। নীলা বাধ্য মেয়ের মতো শুয়ে ঘুমিয়ে পড়ল। আর আবির চলে গেল বেলকুনিতে। বেলকুনির গিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে আবির। চোখ থেকে ঝরে পড়ছে কষ্টের অশ্রুধারা। আকাশের দিকে তাকিয়ে 1.5 বছর আগের অতীতে ডুব দিল আবির। 1.5 বছর আগে গ্রাম থেকে খুব ভালো রেজাল্ট নিয়ে ঢাকা শহরে কলেজে পড়ার জন্য চোখে হাজারো স্বপ্ন নিয়ে আসে আবির। আবিরের মা আবির ছোট থাকতে মারা যান। সৎমা আবিরকে কষ্ট দিবি ভেবে
আবিরের বাবা আর বিয়ে শাদী করেন না। সারাদিন রিক্সা চালিয়ে কোনো রকমে বাপ ছেলে মিলে সুখে ছিল আবিরের বাবা আর আবির। আবিরের বাবা অনেক পড়াশুনো জানা ভালো শিক্ষিত লোক হলেও কেন জানে না সে কোনো চাকরি করতো না, বরং রিক্সা চালিয়ে যা রোজগার করত সেটা দিয়েই বাবা ছেলের বেশ ভালোভাবেই চলে যেত। বাবার কষ্ট হবে ভেবে আবির ঢাকায় পড়াশোনা করতে চায়নি, কিন্তু ওর বাবার জোরাজুরিতেই ঢাকার কলেজে ভর্তি হওয়ার জন্য রাজি হয় আবির। গ্রাম থেকে ঢাকায় এসে নিজেকে খুব অসহায় লাগতো আবিরের কাছে, কিন্তু বাবার স্বপ্ন পূরণ আবিরকে করতেই হবে। বাবাকে যে খুব ভালোবেসে আবির। ঢাকায় আসার পর আবিরের বাবার পরিচিত একজন লোকের বাসায় ওঠে আবির। লোকটা বেশ ভালো ছিল, আবিরকে এসে অনেক ভালোবাসতো। ঢাকায় এসে ঢাকার একটা নামি দামি কলেজে ভর্তি হয় আবির। রেজাল্ট ভালো থাকায় খুব একটা কষ্ট করতে হয় না ওর। আর আবির ঢাকায় এসে যার বাসায় ওঠে তার সাথে কলেজের প্রিন্সিপালের ভালো সম্পর্ক থাকায় আরও একটি উপকার হয় আবিরের। প্রথম দিন কলেজের জন্য একটা ঢোলা শার্ট, ঢোলা প্যান্ট, মাথায় চুল তেলে লাগিয়ে চুল আসলে রেডি হয়ে নেয় আবির। তারপর কলেজে চলে যায়। কলেজের সবাই আবিরকে দেখে বেশ হাসাহাসি করে, একজন এক এক রকম অপমানজনক কথাও বলে, কিন্তু আবির সেগুলো গায়ে না লাগিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে। আবিরের তখন মাথায় একটাই চিন্তা ছিল, আর সেটা হলো বাবার স্বপ্ন ওকে যে করেই হোক পূরণ করতে হবে। ঢাকা শহরে আসার পর প্রায় 2 মাস কেটে যায় আবিরের। এর মাঝে আবির শহরে থেকে নিজেকে ঢাকা শহরের সাথে অনেকটাই মানিয়ে নেয়, নিজের ড্রেস আপও অনেকটাই চেঞ্জ করে ফেলে। আবিরকেও তখন অনেকটা স্মার্ট লাগতো, কিন্তু আবির কলেজের কারোর সাথে কথা বলতো না, সব সময় পড়াশোনার মাঝে নিজেকে ডুবিয়ে রাখতো। আবিরকে দেখতে পাসপোর্ট 10 ইঞ্চি হাইট, গায়ের রং উজ্জ্বল শ্যাম, মায়াবী চোখ, চোখ ও নাক আর মুখ সব সময় মিষ্টি হাসি। আবিরের চেহারাতে ছিল একটা নিষ্পাপ ভাব আর বেশ হ্যান্ডসাম। পড়াশোনায় ভালো হওয়ার অনেক মেয়েই আবিরের সাথে প্রেম করার জন্য এগিয়ে এসে কথা বলতে চাইতো, কিন্তু আবির সব সময় নিজেকে গুছিয়ে নিত সবার থেকে, কখনো কোনো মেয়ের সাথে ইচ্ছে করে কথা বলতো না। একদিন আবির কলেজের গেট দিয়ে কলেজে ঢুকতেই একটি মেয়ে দৌড়ে এসে আবিরের উপর আসতে পড়ে। ঘটনার আকর্ষিতায় কিছু বুঝে ওঠার আগেই মেয়েটিকে নিয়ে নিচে পড়ে যায় আবির। হাতে বেশ ব্যথা পায় আবির, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে মেয়েটির দিকে না তাকিয়েই নিজের থেকে তাড়াতাড়ি মেয়েটিকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায় আবির। তারপর অন্য দিকে ঘুরে সরি বলেই হনহনিয়ে সেখান থেকে চলে যায় আবির। আবির চলে গেলেও পিছনে থাকা মেয়েটা এটা মানতে পারে না যে ওকে কেউ ইগনোর করে চলে গেল। ঢাকার বিশিষ্ট শিল্পপতির একমাত্র সুন্দরী মেয়ে নীলা, যেমন তার রূপ তেমনি তার অহংকারের ভাড়া আর রাগটা যেন তার আকাশ ছোঁয়া। ওর দিকে না তাকিয়ে এভাবে চলে যাওয়াকে মেনে নিতে পারে না নীলা। রাগে ফোঁসফোঁস করতে থাকে ও। আর তখনই নীলার বান্ধবী অনু আর আঁখি এসে বলে, কি রে নীলা, এটা কি হলো বলতো? তোর দিকে একবারও ফিরে তাকালো না ছেলেটা। আহারে, আমাদের তো ভাবতেই অবাক লাগছে, তোকে দেখেও না দেখার মতো করে চলে গেলে। এই তো রূপের বাহার। বান্ধবীর কথায় মাথায় যেন রক্ত উঠে যায় নীলার। ওই গেও ভুট্টার এত বড় সাহস, ও আমাকে ইগনোর করে, এই নীলাকে ইগনোর করে। ওকে তো আমি মেরেই ফেলবো। মেরে ফেললে কি সব ঠিক হয়ে যাবে বল? ওই ছেলেটা তো তোকে দেখে এমন ভাব করলো যেন তোর রূপে ওর কিচ্ছু যায় আসে না। তাহলে আমি ওকে হাত পা ভেঙে কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। তাতে কি তোর অপমানের প্রতিশোধ নেওয়া হবে বল? বরং সবাই বলবে গ্রামের একজন ঘেউ ভূত তোর মতো রূপবতীকে পাত্তাই দেয়নি। বান্ধবীদের কথায় রাগে যেন নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে নীলার, কিন্তু তবুও নীলা নিজেকে শান্ত করে বলে, তাহলে আমি কি করব বল? কি করলে আমার প্রতিশোধ নেওয়া হবে? এমন কিছু কর যেন ওই ছেলেটা তোর পিছনে পোষা কুকুরের মতো ঘুরঘুর করে, তোর ভালোবাসায় পাগল হয়ে যায়। তাহলেই বুঝবো তোর রূপের বাহার। হোয়াট? তোর কি মাথা খারাপ হয়ে গেছে আখি? কি বলছিস কি তুই? আমি কিনা প্রেম করব ওই গেও ফুটটার সাথে? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আরে ইয়ার, এত সিরিয়াস হচ্ছিস কেন?
আমরা তো তোকে বলিনি ওর সাথে সত্যি সত্যি প্রেম করতে। তুই শুধু ওর সাথে এমন কিছু কর যেন ও তোর প্রেমে পড়ে। পড়াশোনায় ভালো বলে খুব অহংকার ওই ছেলেটার। ওর সব অহংকার ভেঙে দে। আর যখন ও তোর পিছু পিছু ঘুরবে তখন অপমান করে তাড়িয়ে দিবি। সিম্পল। বান্ধবীদের কথায় কিছু একটা ভাবে নিলা, তারপর বাঁকা হেসে বলে, ইয়েস, তোরা ঠিক বলছিস। আমি সত্যিই তাই করব। ওই গেও ফুডটাকে আমার পেছনে কুকুরের মতো দৌড় করাবো আমি। তারপর আমার এই অপমানের প্রতিশোধ নেব। আর এটা আমার চ্যালেঞ্জ, এই নীলার চ্যালেঞ্জ এটা। ওই ঘটনার পর থেকেই নীলা আবির সাথে ভাব করার অনেক ট্রাই করে, কিন্তু আবির পড়াশোনা ছাড়া কিছুই বুঝতো না, তাই নীলার দিকে তেমন গুরুত্ব দিত না। এটাতে নীলার রাগটাও যেন আরো বেশি বেড়ে যায়। নীলা ভাবতে থাকে কি করে এই আবিরকে নিজের ফাঁদে ফেলা যায়। 1 মাস পর আবির লাইব্রেরিতে বসে বই পড়ছিল, তখন নীলা গিয়ে আবিরের সামনে দাঁড়ায়। হাই আবির, আপনার সাথে একটু কথা ছিল। যদি কিছু মনে না করেন, আপনার পাশে কি একটু বসতে পারি? নীলার কথা শুনে এক নজর নীলার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সায় দেয় আবির। নীলা আবিরের পাশে বসে মিষ্টি হেসে বলে, আসলে আবির, আমি শুনেছি আপনি নাকি কলেজের সবার চাইতে পড়াশোনায় অনেক ভালো, বাট আমার মাথায় না এই পড়াশোনার প্যারাটা একদমই ঢুকছে না। আপনার যদি ফ্রি সময় থাকে তাহলে আপনি কি আমাকে একটু টিউশনি পড়াতে পারবেন? আপনাকে ভালো বেতন দেব। নীলার কথা শুনে আবিরের মুখে হাসি ফুটে ওঠে, কারণ আবিরও চাইছিল কোনো একটা টিউশনি জোগাড় করতে, কারণ ঢাকা শহর থাকার খরচটা অনেক বেশি। সে খরচা দিতে গিয়েই ওর বাবার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই আবির কিছু না ভেবেই রাজি হয়ে যায়। জি পারবো, তবে আমি বিকাল 4টা থেকে 5টার মধ্যে পড়াতে পারবো। আপনার কি সময় হবে তখন? কেন হবে না? অবশ্যই হবে। আমি তো এই সময়ের অপেক্ষাই করছিলাম। মানে ঠিক বুঝলাম না। ও কিছু না, তাহলে আপনি আজকে বিকেল থেকেই পড়ানো শুরু করুন। আমি আপনাকে পিক করে নিয়ে যাব। আপনার অ্যাড্রেসটা দিন। না না, তার কোনো দরকার হবে না। আপনি বলুন আপনি কোথায় পড়বেন, আমি সেখানে সময় মতো চলে যাবো ইনশাআল্লাহ। তারপর নীলা নিজের বাসার ঠিকানা আবিরকে দেয়। নীলার বাবা বিজনেসের কাজের দেশের বাইরে থাকায় নীলার আরও একটু সুবিধা হয়। আবিরের মতো নীলার মাও ছোটবেলায় মারা গেছেন, তাই নীলাদের বাসায় কাজের লোক ছাড়া আর কেউ থাকবে না। বিকেল 4টার সময় নীলাদের বাসার সামনে পৌঁছে যায় আবির। নীলাদের বাসার সামনে পৌঁছে একদম হা হয়ে যায় আবির। বিশাল বড় নীলাদের বাড়ি, আর গেট দিয়ে ঢুকতেই 4-5টা প্রাইভেট গাড়ি দেখতে পায় আবির। বিশাল বড় দোতলা বাসা, বাসার সামনে অনেকটা বাগানের মতো করে ফুল গাছ লাগানো। আবির বেশ কিছুক্ষণ চারদিকে চেয়ে চেয়ে দেখতে থাকে। হঠাৎ নীলার ডাকে ধ্যান ভাঙে আবিরের। আবি স্যার, আপনি এসেছেন? আসুন আসুন, ভেতরে আসুন। নীলার ডাকে পিছনে ফিরে আবির। নীলা কালো রঙের একটা সালোয়ার কামিজ পরে হালকা সাজে সেজে আছে, চুলগুলো ছেড়ে রাখা। অনেক সুন্দর দেখতে লাগছে নীলাকে। আবির নীলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয়, তারপর নীলার সাথে ভিতরে চলে যায় পড়ানোর জন্য। নীলা বেশ ভালোভাবেই পড়তে থাকে আবিরের কাছে। ওকে দেখে বা ওর কথা শুনে মনেই হয় না যে ও এত বড় লোক পরিবারের মেয়ে। ড্রেস আপও পরে একদম সাদাসিধা। নীলার এমন ভালো আচরণ আর অহংকার মুক্ত দেখে আবিরের মনে একটা ভালো লাগার সৃষ্টি হয় নীলার জন্য। পড়ানো ছাড়াও নীলা 4 থেকে 5 বার ফোন করে কথা বলে আবিরের সাথে, এমনকি অনেক কেয়ারও করতে থাকে আবিরের। মাসে সে 10,000 টাকা তুলে দেয় আবিরের হাতে। আবির নিজ থেকে কখনো টাকা চায় না, কিন্তু নীলা এমন ভাব করে যেন সে আবিরের কষ্ট কমানোর জন্য এমন করছে। এভাবে কেটে যায় 3 মাস। আবির আর নীলা এখন অনেকটাই কাছাকাছি চলে আসে। একদিন ছুটির দিনে নীলা আবিরকে ফোন করে ওর বাসায় ডাকে। আবির খুশি হয়ে চলে যায় নীলার বাসায়। আবিরকে অবাক করে দিয়ে নীলা খাঁটি বাঙালি মেয়েদের মতো শাড়ি পরে হালকা সাজে সামনে আসা আবিরের। আবির নীলাকে দেখে একদম পাথর হয়ে যায়। এমনিতেই আবিরের মাঝে ভালো লাগা কাজ করতে নীলার জন্য, কিন্তু সেই ভালো লাগাটা যে কখন ভালোবাসা হয়ে যায় আবির জানতই না। লাল পাহাড়ে সাদা শাড়ি সুন্দর করে গ্রামের মতো করে পরেছে নীলা, সাথে কানে বড় এক জোড়া ঝুমকো, চোখে কালো করে কাজল, কপালে ছোট্ট একটা লাল টিপ, গলায় লাল পাথরের নেকলেস, চুলগুলো খোপা করে তাতে লাল টকটকে গোলাপ গুজে রেখেছে নীলা। ঠোঁটে পড়েছে গাঢ় করে লোয়াল লিপস্টিক,
হাত ভর্তি লাল সাদা মিক্স চুড়ি, সব মিলিয়ে একদম অসাধারণ দেখতে লাগছে ওকে। আবির নীলাকে এমন সাজে দেখে নিজের জায়গাতেই যেন জমে গেছে। নীলা গুটিসুটি পায়ে আবিরের সামনে এসে দাঁড়ায়। আবির এখনো যেন কোনো ঘরের মাঝে রয়েছে। নীলা আবিরের সামনে হাতের চুড়িগুলো বাজিয়ে বলে ওঠে, কি হলো আবির? কিছু বলবে না আমায়? শুধু কি হা করে দেখেই যাবে? আমার বুঝি লজ্জা করছে না? নীলার কথায় ধ্যান ভাঙে আবিরের। আবির বেশ কিছুটা লজ্জা পেয়ে নীলার দিক থেকে চোখ নামিয়ে নেয়। তারপর হালকা কেশে বলে, আমায় তুমি ডেকেছো কেন নীলা? আর তুমি আমায় স্যার না ডেকে নাম ধরে ডাকছো কেন, তাও আবার তুমি তুমি করে? আবিরের কথায় নীলা লজ্জা পাওয়ার ভাব করে বলে, তুমি কি সত্যি বুঝতে পারছো না আবির? তাহলে শোনো, আমি তোমায় ভালোবাসি আবির। কলেজে প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে যাই আমি। আমার মন প্রাণ আমার অস্তিত্ব জুড়ে শুধু তোমারই বসবাস। প্লিজ আবির, আমায় ফিরিয়ে দিও না। আজকের এই শ্বাস আমি শুধু তোমার জন্য, আমার আবিরের জন্য সেজেছি। প্লিজ আবির, আমার ভালোবাসা গ্রহণ করো। তুমি আমায় গ্রহণ না করলে যে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। নীলার কথা শুনে আবির মুখটা শুকিয়ে যায়। কারণ আবিরও যে একদিনে নীলাকে ভালোবেসে ফেলেছে। এই তুমি কি কি বলছো নীলা? এটা হয় না। কোথায় তুমি আর কোথায় আমি? আমি সামান্য একটা রিক্সাওয়ালার ছেলে, আর তুমি এত বড় লোকের একমাত্র মেয়ে। আমার সাথে তোমার কিছুতেই যায় না নীলা, এটা অসম্ভব। আবিরের কথা শুনে চট করে আবিরকে জড়িয়ে ধরে নীলা। নীলার এমন আচরণে অবাক হয়ে যায় আবির। প্লিজ আবির, এভাবে বলো না। তোমার জন্য আমি সব করতে পারি। আমি আমার সবকিছু ছেড়ে তোমার সাথে চলে যাব। দরকার হলে একবেলা খাবো তো একবেলা না খেয়ে থাকবো, তবুও আমি তোমায় চাই আবির। নইলে আমি বাঁচবো না, তোমায় ছাড়া মরে যাব আমি। নীলার কথা শুনে আর না করতে পারে না আবির। আবিরও নীলাকে বুকে জড়িয়ে নেয়। তখনও আবির জানতো না তার জন্যে নীলা ঠিক কি প্ল্যান করে রেখেছে। এভাবেই কেটে যায় আরও 10 দিন। এই 10 দিনে নীলা পুরোপুরিভাবে আবিরের বিশ্বাস জিতে নেয়। নীলা আবিরকে বলে কলেজের মাঠে সবার সামনে ওকে প্রপোজ করতে। আবিরও ভালোবাসা আর বিশ্বাসের কারণে রাজি হয়ে যায়। সেদিন ছিল কলেজে নবীন বরণ উৎসব। আবির লাল টকটকে একগুচ্ছ গোলাপ হাতে কলেজের সবার সামনে নীলার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর হাঁটু গেড়ে বসিয়ে নীলার সামনে সকলের সামনে নীলাকে প্রপোজ করে আবির। আবিরের মনে ছিল অফুরন্ত ভালোবাসা আর বিশ্বাস, কিন্তু আবিরের সেই বিশ্বাস এক নিমিষেই মাটির সাথে মিশিয়ে দেয় নীলা। আবিরের হাত থেকে ফুলগুলো নিয়ে জোরে ছুঁড়ে মারে আবিরের মুখে। তোর সাহস কি করে হয় একজন রিক্সাওয়ালা ছেলে হয়ে আমায় এই নীলাকে প্রপোজ করার? আমার পায়ের জুতার যে দাম, সে দামও নাই তোর। আর তুই কিনা এসেছিস এই নীলাকে প্রপোজ করতে? এত বড় বুকের পাটা তোর! নীলার এমন আচরণে আবিরের পায়ের নিচে মাটি যেন সরে যায়। নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না আবির। এসব তুমি কি বলছো নীলা? তোমার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে জান? তুমি এমন করছো কেন? হাউ ডেয়ার ইউ, ইউ ইডিয়েট! তোর সাহস হয় কি করে আমার সাথে তুমি করে কথা বলার, আমার নাম ধরে ডাকার? তোর চাইতে আমার বাসার চাকর চাকরানিও বেশি বড় লোক, আর তুই কিনা এসেছিস আমায় প্রপোজ করতে? নীলা কথাগুলো বলতে বলতে সেখানে সে হাজির হয় 4-5 জন পুলিশের লোক। পুলিশকে দেখে নীলা বলে, স্যার, আপনারা এসেছেন? আমি আপনাদের ফোন করেছিলাম। এই যে কেউ ছেলেটাকে দেখছেন, এই ছেলেটা আমার দামি গলার হার চুরি করেছে। আপনি কি গ্রেফতার করুন, আর পকেট চেক করলে আপনারা হারটা পেয়ে যাবেন। নীলার কথায় যেন মাথায় আকাশ ভেঙে পড়ে আবিরের। কারণ নীলা যখন আবিরকে বলে কলেজের মাঠে ওকে প্রপোজ করার জন্য, তখন নীলা একটা দামি হার আবিরকে দিয়ে বলে ওঠা যেন আবির নিজের কাছে রাখে, কলেজে আসলে নিয়ে নিবে। আবির তখনও ভাবতে পারেনি নীলা ওর সাথে এমনটা করবে। পুলিশের লোকেরা আবিরের পকেট থেকে হারটা পায় আর আবিরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যাওয়ার সময় আবিরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। বিশ্বাস ভাঙার কষ্টটা যে কতটা বেশি আবির সেটা বুঝতে পেরেছিল। কিন্তু কলেজের মাঠ জুড়ে তখন পড়ছিল হাসাহাসির রোল। জেলখানাতে থাকা অবস্থায় নীলা আসে আবিরের কাছে। নীলাকে দেখে আবির ভেবেছিল নীলা হয়তো নিজের ভুল বুঝতে পেরে ওকে ছাড়াতে এসেছে। কিন্তু নীলা সেদিন বলে ও আবিরের উপর প্রতিশোধ নেওয়ার জন্য বান্ধবীদের সাথে বাজি ধরে আবিরের সাথে প্রেমের অভিনয় করেছে। আবির সেদিন একটা কথা বলেনি নীলাকে, শুধু ঘৃণা ভরা অসহায় চোখে তাকিয়েছিল নীলার দিকে।
নীলা চলে যাওয়ার একটু পরেই আবিরের কাছে খবর আসে আবির জেলখানায় শুনে ওর বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আবির প্রায় পাগল হয়ে যায় ওর বাবার মৃত্যুর শোকে। একমাত্র নীলার কারণে ওর বাবার স্বপ্ন পূরণ করতে পারেনিও। বাবাকে হারাতে হয়েছিল সেদিন আবির মনে মনে প্রমিস করে নীলার সব অহংকার চুরমার করে দিবে। নীলাকে ও একজন প্রকৃত বাঙালি বউ বানাবে। বেলকুনিতে দাঁড়িয়ে অতীতের সেই কথাগুলো নিয়ে ভাবছিল আবির। আবিরের চোখ দুটো বারবার ভিজে যাচ্ছিল অসম্ভব কষ্টে। ভোর 4:30। মুখের উপর ঠান্ডা পানির ঝটকা লাগায় ঘুম ভাঙে নীলার। ঘুম ভাঙতেই লাফিয়ে উঠে বসে নীলা। তারপর চোখ ডলতে ডলতে বলে, হাউ ডেয়ার ইউ, ইউ স্টুপিড! কি করলি কি এটা? এভাবে আমার মুখে পানি ছুঁড়ে মারার মানে কি? নীলার কথা শুনে গ্লাস হাতে নীলার পাশে বসে বাঁকা হেসে আবির বলল, এত রাত নয়, বরং ভোর বলো। আর আমি তোমায় তুলেছি কারণ তুমি এখন ফ্রেশ হয়ে এসে নামাজ পড়বে। যাও, বিছানা থেকে নেমে কাপড় পাল্টে উজু করে এসে নামাজ পড়ো। আবিরের কথা শুনে নীলা ভুরু কুঁচকে বলল, নামাজ? কিন্তু আমি তো জীবনেও কখনো নামাজ পড়িনি, আর নামাজ পড়তেও জানি না। আমি নামাজ পড়বো না, আমি ঘুমাবো। কথাটা বলেই যেই না শুয়ে পড়তে নিল নীলা, সাথে সাথে আবির নীলার পিছনে একটা বাড়ি মেরে দিল। নীলা চিৎকার করে উঠে নাকে কাঁদতে কাঁদতে শুরু করলো। নীলার কান্না দেখে আবির রাগী গলায় বলল, আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো। এর মাঝে তোমাকে বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে হবে অজু করার জন্য। আর তা না হলে এটার বাড়ি একটাও নিচে পড়বে না। আবিরের কথা শুনে ঠোঁট উল্টে ন্যাকা কান্না শুরু করলো নীলা। আবির সেদিকে গুরুত্ব না দিয়ে 1, 2, 3 গুনতে শুরু করলো। সাথে সাথে নীলা লাঠির বাড়ি খাওয়ার ভয়ে খাট থেকে নেমে ওয়াশরুমে দৌড় দিল। নীলার অবস্থা থেকে মুচকি সে আবির মনে মনে পড়ল। ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে দরজার টোকা দিয়ে আবির বলল। আবিরের কথা শুনে রাগে দাঁত কিড়মির করে নীলা মনে মনে বলল, একবার শুধু তোর হাত থেকে মুক্তি পেয়ে নেই আবির, তারপর তুই বুঝবি এই নীলা তোকে কি করতে পারে। নীলার গায়ে তুই যে হাত দিয়ে আঘাত করেছিস, সেই হাত কুচি কুচি করে না কাটতে পারলে আমার নামও নীলা নয়। মনে মনে আমায় বকা দেওয়া বন্ধ করে থাকলে এখন জলদি বের হও নীলা, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে। আবিরের কথা শুনে এতক্ষণে নীলার মনে হলো ও ওয়াশরুমে আসার আগে কোনো ড্রেস নিয়ে আসেনি। এদিকে গায়ে থাকা বিয়ের পোশাকটাও খুলে রেখেছে, শুধু তোয়ালে পড়ে আছে ও। আবির, আমি ভুল করে কোনো জামা কাপড় না নিয়েই ওয়াশরুমে চলে এসেছি, আর এখন আমি শুধু টাওয়াল পরে আছি। এখন আমি বাইরে বের হবো কি করে? নীলার কথা শুনে আবির তার ব্যাগ থেকে একটি অনেক সুন্দর সুন্নতি পোশাক আর পাজামা ওড়না বের করে এনে ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল। আবিরের কথা শুনে না চাওয়া সত্ত্বেও হালকা একটু দরজা খুলে নিলাম। তারপর আবিরের হাত থেকে এক ঝটকায় কাপড়গুলো নিয়েই দরজা লাগিয়ে দিল। নীলার এমন করা দেখে মুচকি হাসলো আবির। নীলা কাপড়গুলো ভালো করে দেখে নাক ছিটকে বলল, ছি, কি এগুলো? এই 2 পয়সার পোশাক, এগুলো কে পরবে? আমি বাবা এইসব পরতে পারবো না। আমার জিন্স আর টপস কই? আজ থেকে তুমি এগুলোই পরবে নীলা। একজন মুসলমান মেয়ের এটাই হলো আসল পোশাক। জিন্স টপের কথা ভুলে যাও। ইম্পসিবল, আমি এগুলো কিছুতেই পরতে পারবো না। আমার জিন্স আর টপ চাই। ওকে ফাইন, তোমাকে কিছুই পড়তে হবে না। তুমি তোয়ালে পরেই বাইরে এসো। তারপর কাল রাতে যেটা হয়নি সেটা এখন করব। কাল রাতে যেটা হয়নি মানে? কিসের কথা বলছো আবির? কিসের আবার? কাল রাতে তো আমাদের বাসর রাত ছিল, তো কাল রাত যখন সেটা হয়নি, তাই আমি ভাবছি তুমি যখন এই কাপড়গুলো পরবেই না, তাহলে তো তোমায় তোয়ালে পরেই থাকতে হবে, আর তোয়ালে পরেই বাইরে বের হতে হবে। তাহলে আমিও তোমার সাথে নিজের বাসরটা সেরে নিব, কি বলো? বাইরে থেকে আবিরের কথা শুনেই চোখ বড় বড় করে চিৎকার করে নীলা বলে উঠল, পড়ছি পড়ছি, আমি এক্ষুনি এগুলো পড়ছি। এই তো গুড গার্ল, এখন তাড়াতাড়ি ওগুলো পরে উঁচু করে এসো, নামাজ পড়ে নাও জলদি। আবিরের কথা শুনে নীলা আর কোনো উপায় না পেয়ে আবিরের দেওয়া পোশাকগুলো পরে নিল। তারপর অজু করে বাইরে বেরিয়ে এলো। নীলাকে এমন দেখতে একদম অন্যরকম লাগছে। ঢিলে ঢালা হলুদ রঙের সুন্নতি পোশাক, সাথে মাথায় সুতির পাতলা ওড়না, একদম ভদ্র ও নেককার মেয়ের মতো সুন্দর লাগছে দেখতে। আবির বেশ কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, এখন যাও, ওইখানে যাই নামাজ রাখা আছে, নামাজ পড়ে নাও। আবিরের হাতে এখনো সেই লাঠিটা আছে, যেটা দেখে
নীলা আর কিছু বলার সাহস পেল না, তাই বাধ্য মেয়ের মতো জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে বসলো। ছোটবেলায় নীলার মা বেঁচে থাকতে নীলাকে অজু করে নামাজ পড়া সব শিখিয়েছিলেন, তাই নামাজ পড়তে খুব একটা অসুবিধা হলো না নীলার। নামাজের মাঝে ঘুমে বারবার ঢুলে পড়তে নিল নীলা, কিন্তু পারল না। এটা দেখে আবির অন্যদিকে তাকিয়ে হালকা হাসলো, তারপর মনে মনে বলল, আজ তুমি ঘুমের ঘরে আমার মায়ের খাওয়ার ভয়ে অনিচ্ছায় নামাজ পড়লে। খুব তাড়াতাড়ি তোমার জীবনে সেই দিন আসতে চলেছে যেদিন তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বে, তাও আবার আল্লাহর ভয়ে, ইনশাল্লাহ। কথাগুলো আনমনে ভেবেই মিষ্টি করে হাসলো আবির। নীলার নামাজ শেষ হলে নাক ফুলিয়ে জায়নামাজের ওপরেই বসে রইল নীলা। নীলাকে বসে থাকতে থেকে আবির বলল, এইভাবে বসে না থেকে উঠে নিজের সব জিনিসপত্রগুলো গুছিয়ে নাও, তারপর টেবিলে শুকনো খাবার রাখা আছে, সেগুলো খেয়ে নাও। আমাদের বের হতে হবে, বাড়ি যেতে হবে তো। আমি কোথাও যাব না, আমি বাসায় যাব, আমার ড্যাডির কাছে যাব। তোকে আমি পুলিশে দেব, খুন করব তোকে আমি। চুপ, একদম চুপ। এমন মায়ের দেব না যে নিজের নামটাও ভুলে যাবে। প্রস্তুত হয়ে নাও, সামনে তোমাকে নতুন জীবনে পা রাখতে হবে। সে জীবনে তোমার জন্য মোটেও ভালো হবে না। আবিরের ধমক খেয়ে চুপসে গেল নীলা, কারণ আবিরের হাতে থাকা লাঠিটা দেখে ভয়ে বারবার ঢোক গিলছে নীলা। নীলা আর কথা না বাড়িয়ে চুপচাপ এসে টেবিলে রাখা খাবারের প্যাকেটগুলো খুলল। প্যাকেটের মাঝে রুটি আর আলুর দম দেখে নাক ছিটকে বলে উঠল নীলা, এমা, ছি, এগুলো কি খাবার? আমি এসব খাবো না। আমি বিরিয়ানি বা পিৎজা খাবো। এমন ছোট লোকের খাবার আমার বাসার দারোয়ানও খায় না। চুপ, আর একটাও বাজে কথা বলবে না। তোমায় না খেয়েই থাকতে হবে সারাদিন। পৃথিবীতে কত শত মানুষ আছে যারা এক টুকরো রুটির জন্য সব সময় হাহাকার করে, কিন্তু তাদের কপালে সেটাও জোটে না। ভালোই ভালোই এগুলো খেয়ে না বলছে, নইলে সারাদিন না খাইয়েই রাখবো। আবিরের কথা শুনে নীলা ঠোঁট উল্টে রাগী গলায় বলল, আমি না খেয়েই থাকবো, তবুও এই ছোট লোকদের খাবারগুলো আমি খাবো না। নীলার কথা শুনে আবিরের রাগ হলেও নিজেকে শান্ত রেখে বাঁকা হেসে বলল। কথাটা বলেই নীলাকে পাশ কাটিয়ে রুটি আর আলুর দমগুলো নিয়ে খেতে শুরু করলো আবির। ছোট লোক একটা। আবির সেদিকে খেয়াল না দিয়ে নিজের মতো খেতে বসলো। খাওয়া শেষ করে বড় একটা ঢেকুর তুলল আবির, তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, এই রে, দেখতে দেখতে সকাল 8:30 বেজে গেছে। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে তো দুপুর হয়ে যাবে। কথাটা বলেই ব্যাগের কাছে এগিয়ে গেল আবির। তারপর ব্যাগ থেকে একটা কালো ঢিলে ঢালিয়ে বোরকা পরে নীলার সামনে এমনি বলল। আবিরের কথা শুনে 2 আঙুল দিয়ে বোরখাটা ধরে নীলা নাক মুখ খুসকে বলল, কি এটা? কি এটার মানে কি নীলা? তুমি একজন মুসলমান মেয়ে হয়ে বোরখা চেনো না? এটা বোরখা বলে, যেটা তুমি এখন থেকে পরবে। হোয়াট? আরে ক্রেজি আবির, আমি এই নীলাগিনা এমন একটা কালো আলখানলা পরবো? অসম্ভব আবির, আমি এটা কিছুতেই পরতে পারবো না। কিন্তু পড়তে তো তোমাকে হবেই নীলা। আর এটা শুধু আজ নয়, বরং সব সময় বাইরে যাওয়ার সময় পড়তে তো তোমাকে হবেই। কারণ আমি চাই না আমার একমাত্র আদরের বউয়ের সৌন্দর্য আমি ছাড়া অন্য কেউ দেখুক। তাই বেশি কথা না বলে দ্রুত এটা পরে রেডি হয়ে নাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিছুতেই না, আমি মরে গেলেও এই আলখাল্লাটা পরবো না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। এতটুকুই বলে বোরখাটা দূরে ছুঁড়ে ফেলল নীলা। সাথে সাথে নীলার গালে থাপ্পড় বসিয়ে দিল আবির। আবিরের থাপ্পড়কে বিছানায় মুখ থুবড়ে পড়ল নীলা। তখন নীলার হাত ধরে টেনে তুলে আবির পড়ল। ভালোই ভালোই কথা বললে তোর গায়ে লাগে না, তাই না? তোর সাহস কি করে হয় বোরখাটা ছুঁড়ে ফেলার? তুই জানিস না পর্দা মুসলিমদের জন্য কতটা ফরজ করা হয়েছে? আর তুই কিনা সেই পর্দা করার বস্ত্রকে ছুঁড়ে ফেলছিস। আজকের পর আর কখনো বোরখার সাথে এমন অবমাননা করলে তুই ভাবতেও পারবি না আমি তোর কি হাল করে ছাড়বো। পর বলছি, এটা জলদি করে পড়েন। আবিরের হাতের থাপ্পড়কে ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো নীলা। তারপর আর কোনো উপায় না পেয়ে বোরখাটা পরে নিল আর মনে মনে বুদ্ধি পাকালো। একবার শুধু এই বাসা থেকে বের হয়ে নেই, তারপর তোকে কি করে শায়েস্তা করতে হয় আমি দেখে নেবো আবির। তোকে আমি যদি গণপিটানো খাইয়ে মারতে না পারি, তাহলে আমার নামও নীলা নয়। মনে মনে কথাগুলো ভাবতেই আবির নীলার দিকে তাকিয়ে বলে উঠল, তোমার সে আশাই বালি মিস্টার সুইটার্ড। তুমি ভুল করেও ভেবো না যে এই বাসা থেকে বেরিয়ে তুমি কোনো সিন ক্রিয়েট করবে। তাহলে তোমার জন্য ব্যাপারটা একটুও ভালো হবে না। কারণ তুমি এখন যে ড্রেসটা পরে আছো, বোরখার নিচে সেই ড্রেসটার ভিতরে চেনের ভিতর 2টা তেলাপোকা আর 6-7টা চেল্লা ভরে রাখা আছে। তুমি যদি রাস্তায় একটুও বাড়াবাড়ির চেষ্টা করো, তাহলে আমি সেই ছোট্ট রিমোটটা টিপে দিব আর ওগুলো চেন খুলে বেরিয়ে তোমার শরীরে দৌড় দিবে। আবিরের কথা শুনে
ভয়ে জোরে একটা চিল্লানি দিল নীলা। নীলার চিল্লানির থামানোর জন্য আবির হঠাৎ করে নীলার ঠোঁটে ঠোঁট বসালো। তারপর নীলা কিছুক্ষণ করে শান্ত হয়ে নীলাকে ছেড়ে দিয়ে আবির বাঁকা এসে বলল, আগে বললেই হতো যে তুমি এখন বরের আদর খেতে চাও, শুধু শুধু এমন চেল্লানোর কি ছিল? আবিরের কথা শুনে নীলার শরীর যেন রাগে দুঃখে জ্বলে যাচ্ছে। নীলা বুঝতে পেরেছে আবিরের কথা শোনা ছাড়া ওর আর কোনো উপায় নেই। তাই নীলা আর কিছু না বলে রাগে সাপের মতো ফোঁসফোঁস করতে করতে আবিরের সাথে রওনা হলো। বাসা থেকে বের হতেই বাসার সামনে একটা সেনজি দাঁড়ানো দেখতে পেল নীলা। আবির নীলার হাত ধরে নিয়ে গিয়ে সেনজিতে বসিয়ে দিল আর নীলার পাশে নিজেও বসলো। সেনজি চালক আবিরের দিকে তাকিয়ে বলল। লোকটির কথা শুনে আবির নীলার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কি করব বলো, আমার বউটা না অনেক পর্দাশীল, ও নিক্কার, তাই স্বামী ছাড়া নিজের সৌন্দর্য আর কারো কাছে প্রকাশ করতে চায় না। তুই চল তো, দেরি হয়ে যাচ্ছে। আবিরের কথা শুনে রাগে ফোঁসফোঁস করতে করতে নীলা কিছু বলবে, আর তখনই আবির হাতের রিমোটটি নীলাকে দেখালো। সাথে সাথে ভয়ে চুপসে গেল নীলা, আর চুপচাপ স্থির হয়ে বসে রইল। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর গ্রামে এসে পৌঁছালো আবির নীলাকে নিয়ে। সিএনজি থেকে নেমে সিএনজি চালককে চলে যেতে বলল আবির। তারপর নীলার হাত ধরে নিয়ে হাঁটতে শুরু করলো। নীলার যেন নিজেকে বন্দি পাখি মনে হচ্ছে, ভয়ে কিছু বলতেও পারছে না, কারণ আবির বারবার নীলাকে ওই রিমোট পেপার হুমকি দিচ্ছে। এদিকে গরমে ঘেমে একাকার অবস্থা নীলার। একটুখানি পথ হেঁটেই ধপ করে নিচে বসে পড়ল নীলা। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, আমি আর হাঁটতে পারবো না, আমার পা ছিলে গেছে। ও মা গো! নীলাকে বসতে থেকে আবির হাঁটু ভেঙে বসে নরম গলায় বলল, সরি সোনা, খুব কষ্ট হচ্ছে তাই না? কিন্তু কি করব বলো, এটা তো গ্রাম, এখানে তো তোমায় আমি কোলেও নিতে পারবো না, লোকে খারাপ বলবে। তাই আর একটু কষ্ট করে হাঁটো, আর আমরা প্রায় চলে এসেছি। আবিরের কথা গায়ে কাঠার মতো বিচ্ছে নীলার, কিন্তু ভয়ে কিছু বলতেই পারছে না। এদিকে দুপুরও গড়িয়ে যাচ্ছে, প্রচণ্ড রোদ উঠেছে। আবির নীলার হাত ধরে আবারও হাঁটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে একটি নিরিবিলি জায়গায় একটা বাড়ির সামনে গিয়ে পৌঁছালো ওরা। বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই, আছে বেশ দূরে দূরে। বাড়িটা টিনের তৈরি হলেও অসম্ভব সুন্দর ও বড় বাড়ি। গেটের তালা খুলে নীলাকে নিয়ে ভিতরে গেল আবির। তারপর ভিতর থেকে গেটে তালা আটকে দিল। রঙিন টিন দিয়ে বাংলা করে তোলা 4 রুমের বিশিষ্ট বাড়ি। বাড়ির ডোয়া মেঝে প্লাস্টার করা। ঘর থেকে বেরিয়ে ডান পাশেই রয়েছে রান্নাঘর, আর বাম পাশে বাথরুম ও টয়লেট। বাড়ির উঠোনটা অনেক বড়। উঠোনের এক পাশে বড় বড় 2টি ছাউনিওয়ালা খাসা, সেগুলো খালি, হয়তো হাঁস মুরগির খাসাগুলো। উঠোনের আরেক পাশে অনেকগুলো ফুল ও পাতাবাহার গাছ লাগানো। বাড়ির পিছনে নানা রকমের ফলমূল ও সবজির বাগান, সাথে বড় একটা পুকুর। পুকুরে হয়তো মাছও আছে। গেটে তালা দিয়ে নীলার দিকে তাকিয়ে আবির নিজের হাতের রিমোটটা তুলে ধরে তাতে টিপ দিয়ে বলল, এই নাও সোয়েটার, আমি রিমোট টিপে দিয়েছি। আবিরের বলতে দেরি, কিন্তু নীলার চিৎকার করে নিজের বোরকা খুলে ছোটাছুটি করতে দেরি হলো না। নীলা চিৎকার করতে করতে নিজের বোরকা খুলে ছুঁড়ে ফেলা জামা খোলার জন্য পাগল হয়ে গেল। ওর যেন কোনো হুঁশই নেই ভয়ে। আবির হাসতে হাসতে গিয়ে নীলাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, শান্ত হও নীলা, শান্ত হও, এই জামার মাঝে কিছুই নেই, আমি তোমায় এমনি ভয় দেখিয়েছি, শান্ত হও। আবিরের কথা শুনে ছোটাছুটি বন্ধ করে শরীরের সব শক্তি দিয়ে আবিরকে ধাক্কা দিয়ে নিজের থেকে সারিয়ে নিল নীলা। তারপর কাঁদতে কাঁদতে, আবির, তুই কাল থেকে আমার সাথে যে অন্যায়গুলো করে চলেছিস তার শাস্তি তুই পাবি। আমি তোকে ছাড়বো না। আর একটু হলে আমি সত্যি হার্ট অ্যাটাক করে মারা যেতাম। তুই কেন করলি আমার সাথে এমন? আমি ড্যাডির কাছে যাব, থাকবো না তোর সাথে এক মুহূর্তও না। নীলার কথা শুনে আবির শান্ত গলায় বলল, সরি সুইটহার্ট, তুমি তো আমার কাছ থেকে আর কোথাও যেতে পারবে না। তোমার ইচ্ছে হোক আর অনিচ্ছে, তোমাকে আমার কাছে এখানে থাকতেই হবে। আর আমি যা যা বলবো সেগুলো তো তোমাকে মানতেই হবে, কারণ তোমার পালানোর সব রাস্তা বন্ধ করে রেখেছি আমি। আবিরের কথা শুনে রাগ ফোঁসফোঁস করতে করতে লাগলো নীলা। আবির সেদিকে পাত্তা নিয়ে দিয়ে বারান্দায় রাখা চেয়ারে গিয়ে পায়ের উপর পা তুলে বসে পড়ল। সাপের মতো ফোঁসফোঁস করা হয়ে গিয়ে থাকলে রুমে যাও, তারপর ওয়াশরুমে গিয়ে কাপড় পাল্টে উজু করে নামাজ পড়তে বসো, জোহরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে। যাব না আমি রুমে, পড়বো না আমি নামাজ। ছোট লোকের বাচ্চা ছোট লোক, তোকে আমি দেখে নেব। একবার শুধু তোর কাছ থেকে রক্ষা পেয়ে নেই, তারপর বুঝবি এই নীলা কি জিনিস। নীলার মুখে ছোট লোকের বাচ্চা কথাটা শুনে
মাথার রক্ত উঠে গেল আবিরের। আবির চেয়ার ছেড়ে দৌড়ে এসে নীলার চুলের মুঠি ধরে বলল, আজকে একবার শুনলাম তোর মুখে এই ভাষা, দ্বিতীয়বার এই ভাষা শুনলে তোর জিভ টেনে ছেড়ে ফেলবো আমি। ভুলে যাস না, ভুলে যাস না আমার বাবা তোর শ্বশুর হয়। কথাটা মনে রাখবি তো ভালো, নইলে তুই ভাবতেও পারবি না তোকে আমি কি হাল করব। আর একটা কথা কান খুলে শুনে রাখ নীলা, এই বাড়িতে তোকে যদি আমি খুন করে ফেলেও রাখি না, কেউ জানতেও পারবে না। তাই আমি যেভাবে বলবো সেভাবে চলবি, নইলে তোর জন্য মোটেও ভালো কিছু হবে না। কথাগুলো বলেই নীলাকে ধাক্কা দিয়ে ছেড়ে দিল আবির। নীলা বুঝতে পারল আবিরের কথা শোনা ছাড়া ওর আর কোনো উপায় নেই। তাই বাধ্য হয়ে নাক খুলে ঘরে চলে গেল। ঘরে গিয়ে সারা রুমটাই চোখ বুলালো নীলা। রুমটা অনেক সুন্দর করে সাজানো গোছানো ও পরিপাটি, কিন্তু তবুও নীলার পছন্দ হলো না। কারণ নীলার তো দালান কোঠায় থেকে অভ্যাস, এমন টিনের ঘর নয়। একটু পর রুম থেকে বেরিয়ে আবির সামনে সে রাগি গলায় নীলা বলল, আমি গোসল করব। গোসল করবে ভালো কথা, তো তোমাকে ধরে রেখেছে কে শুনি? সামনেই তো ওয়াশরুম রয়েছে, গোসল করো গিয়ে, আমাকে বলার কি আছে? গোসল করে পরবো কি আমি? আমার ড্রেস কোথায়? ওহ তাই বলো, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আচ্ছা চলো আমার সাথে। কথাটা বলে নীলার হাত ধরে নিয়ে রুমে গেল আবির। তারপর আলমারি খুলে নীলাকে বলল, এখানে তোমার জন্য অনেক জামা কাপড় আর শাড়ি রাখা আছে, যেটা খুশি পরতে পারো। ইস, এগুলো জামা কাপড় হলো? সবগুলোই তো কেমন ঢিলা ঢালা ছোট লোকদের পোশাক। আমি জিন্স আর ফতুয়া পরবো। একবার বললে কি তোমার কথা গায়ে লাগে না নীলা? নাকি তুমি কানে কম শোনো? তোমায় আমি কাল রাতে বলেছি না যে তোমার আর এই সব জামা কাপড় পরা চলবে না? তোমাকে এইগুলো পরতে হবে এখন থেকে, না হলে কিছুই না পরেই থাকো, আমার কোনো সমস্যা নাই। কথাটা বলেই হালকা হাসলো আবির। আবিরের কথা শুনে নীলা নাক ছিটকিয়ে আবিরের দিকে তাকিয়ে কয়েকটা জামা কাপড় আর তাওয়াল নিয়ে অষ্টমে চলে গেল। অষ্টমটা অনেক সুন্দর, একদম শহরের মতো ভিতরটা খুব সুন্দর টাইলস করা। অষ্টমের ভিতরে নীলা যে যে জিনিস ব্যবহার করে সব আছে, বডি ওয়াশ থেকে শুরু করে নীলার পছন্দের শ্যাম্পু। নীলা কিছুটা অবাক হয়ে গোসল করতে শুরু করলো, আর মনে মনে ফোন দিয়ে আঁটতে শুরু করলো এখান থেকে কি করে পালানো যায়। গোসল শেষ করে জামা কাপড় পরতে গিয়ে থমকে গেল নীলা, কারণ ও আবিরের উপর রাগ করে ভুলে জামা না এনে পেটিকোট ব্লাউজ আর একটা খয়েরি রঙের শাড়ি নিয়ে চলে এসেছে। কি করবে ভাবতে ভাবতে সেগুলোই পরে নিল নীলা। কি আজব ব্যাপার, সবকিছু নীলার সাইজে, নীলার গায়ে একদম ফিট হয়েছে। নীলা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। আবির বারান্দাতে বসেছিল। নীলা বের হতেই বেশ কিছুক্ষণ নীলার দিকে হাঁ করে তাকিয়ে রইল আবির। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে জোরে শব্দ করে হো হো করে হাসতে লাগলো আবির। কিছুক্ষণ হাসার পর হাসি থামকিয়ে আবির বলল, তুমি এটা কি পরেছ নীলা? এটাকে শাড়ি পরা বলে নাকি কাপড় পাচানো? আবিরের কথা শুনে নীলার ঠোঁট উল্টে রাগি গলায় বলল, আমি কি কখনো নিজে নিজে শাড়ি পরেছি নাকি? আমি শাড়ি পরতে পারি না, তাই যেভাবে পরেছি সেইভাবে পরেই বেরিয়ে এসেছি। আগে কখনো শাড়ি পরলে পার্লার থেকে লোক এসে আমার শাড়ি পরিয়ে দিয়ে যেত। নীলার কথা শুনে আরো কিছুক্ষণ হেসে নিল আবির। নীলার কাছে এগিয়ে গিয়ে নীলাকে আশঙ্কায় কোলে তুলে নিল। নীলা চিৎকার দিতে চাইলেও আবির চোখ গরম করে নীলার দিকে তাকালো। ভয়ে নীলা আর কিছু বলল না। নীলাকে কোলে নিয়ে গিয়ে রুমে নামিয়ে দিল আবির। তারপর নীলার দিকে তাকিয়ে নরম গলায় বলল, শাড়িটা খোলো নীলা। আবিরের কথা শুনে বড় বড় করে আবিরকে দিকে তাকিয়ে নিল, বলল, শাড়ি খুলবো মানে? কি 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 বলতে চাও তুমি? আরে বাবা, তুমি যা ভাবছো তা নয়, তুমি শাড়িটা পরতে পারো নি, তাই শাড়িটা খোলো, আমি ঠিক করে পরিয়ে দিচ্ছি তোমায়। তুমি শাড়ি পরাতে পারো? আমি সব পারি। এখন কথা না বাড়িয়ে শাড়িটা খোলো তো দেখি। আরে ভয় নেই, আমি কিছু দেখবো না, আর দেখলেই বাকি, আমি তো তোমার একমাত্র বর। কথাটা আস্তে করে বলল আবির। আবিরের কথা শুনে নীলা ভুরু কুঁচকে বলল, কিছু বললে? কই কিছু বলিনি তো। নীলা আর কথা না বাড়িয়ে তাওয়াল দিয়ে নিজেকে ঢেকে শাড়িটা খুলে দিল। আবির অনেক যত্ন সহকারে শাড়িটা পরিয়ে দিল নীলাকে। নীলা আবার চোখ সারাক্ষণ তাকিয়ে রইল আবিরের দিকে। শাড়ি পরানো শেষ হলে গম্ভীর গলায় আবির বলল, অনেক বেলা হয়ে যাচ্ছে, নামাজটা পড়ে নাও, আমি গোসল করে আসছি। কথাটা বলে আবির চলে যেতে নিলেই পুরো রুমে গেটের চাবি খুঁজতে শুরু করলো। আবির গোসল করছে আর অতীতের কথাগুলো নিয়ে ভাবছে। এদিকে নীলা পুরো রুম তন্ন তন্ন করে চাবি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, কিন্তু চাবিটা রুমের কোথাও নেই।
তখনই নীলার খেয়াল হলো আবির তো বাইরে ছিল, তাহলে চাবিটা হয়তো বাইরে আছে। কথাটা মনে হতেই ছুটে বাইরে চলে এলো নীলা। বাইরে সব জায়গায় খুঁজতে খুঁজতে চাবিটা বারান্দার এক পাশে বেড়ার সাথে গোজা অবস্থায় পেল নীলা। নীলার মুখে ফুটলো বিজয়ের হাসি। নীলা চাবিটা নিয়ে দ্রুত এগিয়ে গেল গেটের কাছে। যত তাড়াতাড়ি সম্ভব নীলাকে পালাতে হবে এখান থেকে। তারপর তালা খুলতে ব্যস্ত হয়ে পড়ল নীলা। চাবি হাতে কখন থেকে তালা খোলার চেষ্টা করছে নীলা, কিন্তু বজ্জার তালাটা কিছুতেই খুঁজছে না। এদিকে আবিরেরও অষ্টম থেকে বের হওয়ার সময় হয়ে গেছে। অনেক চেষ্টার পর নীলা বুঝতে পারলো এই তালার চাবি এটা নয়। শেষে ক্লান্ত হয়ে বারান্দার চেয়ারে গিয়ে বসলো নীলা। এদিকে খুব ক্ষুধায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওর। ইস, কেন যে সকালে আবিরের উপর জেদ করে রুটিগুলো খেলো না, এটা ভেবেই যেন আরো বেশি ক্ষুধা লেগে যাচ্ছে নীলার। নীলা পেটে হাত দিয়ে মুখটাকে কুঁচকে বসে আছে। কি ব্যাপার প্রিয়তমা, তালা খুলতে না পেরে ক্ষুধা লেগে গিয়েছে বুঝি? আবিরের কথা শুনে চমকে উঠল নীলা। দেখলো আবির গোসল করে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে ওর দিকে বাঁকা এসে তাকিয়ে আছে। আবির একটা লুঙ্গি পরেছে, শুধু গায়ে কোনো গেঞ্জি নেই। আবিরের উন্মুক্ত বুকের দিক চোখ করতেই মাথা নিচু করে অন্যদিকে তাকালো নীলা। আবির নীলাকে পাশ কাটে রুমে চলে গেল। তারপর একটু পর বেরিয়ে এসে নীলার সামনে একটা প্যাকেট ধরে পড়ল। এই নিন ম্যাডাম, এই প্যাকেটে বিরিয়ানি আছে, খেয়ে আমায় উদ্ধার করেন আর তাড়াতাড়ি নামাজটা পড়ে নেন। আবিরের হাতে বিরিয়ানির প্যাকেট দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল নীলা। নীলার এখন ইচ্ছে করছে লাফিয়ে উঠে আবিরকে কিস করতে, কিন্তু নীলা সেটা কখনোই করবে না। তাই আবিরের হাত থেকে বিরিয়ানির প্যাকেটটা ছো মেরে নিয়ে তাড়াতাড়ি প্যাকেটটা খুলে খেতে শুরু করলো। নীলার এভাবে খাওয়া দেখে মুচকি হাসলো আবির। তারপর রুমে গিয়ে সাদা রঙের একটা পাঞ্জাবি পরে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে নীলার জন্য অনেক দোয়া করলো আবির। নীলাকে যেন সঠিক পথে ফিরিয়ে আনতে পারে তার জন্যে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করলো। মোনাজাত শেষে জায়নামাজ তুলে রেখে বাইরে এসে আবির দেখলো নীলা বিরিয়ানি খেয়ে শেষ করে চেয়ারে ওপরে ঘুমিয়ে পড়েছে, আর নীলার আসলটা সরে গিয়ে নিচে পড়ে আছে। নীলার এভাবে ঘুম দেখে আবিরের আর ডাকতে ইচ্ছে করলো না। তাই নীলার আসলটা ঠিক করে দিয়ে নীলাকে চেয়ার থেকে কোলে নিয়ে রুম গিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর নিজে চলে গেল জানালার পাশে। জানালা দিয়ে খুব সুন্দর সুন্দর বাইরের প্রকৃতি দেখা যায়। অনেক বড় সবুজ শ্যামল কাঁচা ধানের মাঠ। মাঠের ওই প্রান্তে রয়েছে আখ আর ভুট্টার বাগান। অনেক কৃষক কাজ করছে সেই মাঠে। অনেক দূরে দেখা যায় কিছু ছোট ছোট বাড়ি ঘর। এক কথায় যাকে বলে অপরূপ প্রাকৃতিক দৃশ্য। কিন্তু আবিরের মন এখনো সেদিকে নেই। আবির তার নীলার চিন্তায় মগ্ন। বেশ কিছুক্ষণ জানালার ধারে দাঁড়িয়ে থেকে জানালা আটকে দিয়ে নীলার পাশে এসে বসলো আবির। তারপর কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে থেকে নীলাকে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে পড়ল। বাইরে কিছু বাচ্চা ছেলে মেয়েদের চিৎকার চেঁচামেচির শব্দে ঘুম ভাঙল নীলার। গ্রামের বাইরের এই একটা সমস্যা, দিনের বেলায় গ্রামের সব বাচ্চা ছেলেমেয়েরা অবাধে ঘুরে বেড়ায় আর চিৎকার চেঁচামেচি করে। ঘুম ভাঙতে নিজেকে আবিরের বুকে আবিষ্কার করল নীলা। আবির ওকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আসে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আবিরের এতটা কাছে থেকে কেমন একটা ভালো লাগা কাজ করছে নীলার মনে। আবিরের ঘুমন্ত মুখটা বড় নিষ্পাপ লাগছে দেখতে। নীলা বেশ কিছুক্ষণ আবিরের দিকে তাকিয়ে আছে এক নজরে। হঠাৎ নীলাকে অবাক করে দিয়ে ঘুমন্ত আবির চোখ বন্ধ রেখে বলে উঠল, এইভাবে তাকিয়ে থেকো না, নজর লেগে যাবে, নইলে উল্টোপাল্টা কিছু করে বসলে দোষ দিতে পারবে না আমায়। আবিরের কথা শুনে বড় বড় করে তাকালো নীলা। তুমি ঘুমাওনি? ঘুমাতে আর দিলে কই, নতুন বিয়ে করা সুন্দরী বউ এইভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে থাকলে বুঝি ঘুম আসে চোখে? নীলার কথা শুনে নীলাকে আরো একটি শক্ত করে জড়িয়ে ধরে আবির বলল, আসলের ওয়াক্ত আসার আরো একটু দেরি আছে, এখন জোহরের নামাজটা পড়ে নাও জলদি। আমার দ্বিতীয়বার যেন এই নামাজের কথা আর বলতে না হয়। কথাটা বলেই নীলার কাছে এসে নীলার কোমর জড়িয়ে ধরল আবির। তারপর নীলার কানের কাছে মুখ নিয়ে বলল, যেহেতু তুমি আমায় কিছু বানিয়ে দিবে না খাওয়ার জন্য, সেহেতু আমি তোমাকেই খাবো। খুব ক্ষুধা লেগেছে তো। আবিরের কথা শুনে নীলা বড় করে তাকিয়ে তুতলিয়ে বলল,
আমায় খাবে মানে তুমি কি রাক্ষস নাকি যে মানুষ খাবে? আমি মানুষ খাবো? তোমায় কে বললো নীলা? আমি তো আমার বউকে খাবো, আমার গুলুমুলু নাদুস নুদুস আদুরে বউটাকে। দেখো আবির, আমি কিন্তু চিৎকার করব। তুমি সত্যি একজন রাক্ষস হয়ে গেছো। সে তুমি আমায় যাই বলো সুইটার, আমি তো তোমার আজকে খাবোই। তোমার গুলুমুলু গাল দুটো দেখেই কেমন ক্ষুধা বেড়ে যাচ্ছে আমার, মনে হয় খুব ইয়ামি লাগবে। আবির কথা শুনে এবার ভয়ে গলা শুকিয়ে গেল নীলার। তার উপর আবির কেমন করে তাকিয়ে নীলার গালের দিকে এগিয়ে আসছে, এটা দেখেই নীলা একটা চিৎকার দিল। আমি রান্না করব আবির, তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ আমায় খেও না। চোখ বন্ধ করে কথাগুলো বলল নীলা। আবির নীলার অবস্থা দেখিয়ে মুচকি হাসলো, তারপর নীলার গালে একটি চুমো এঁকে দিয়ে বলল, পাগলি চোখ খোলো আর তাড়াতাড়ি আমায় কিছু একটা বানিয়ে দাও, খাবো। ভীষণ ক্ষুধা লেগেছে। বিরিয়ানি এনেছিলাম দুজন খাবো বলে, কিন্তু একটা রাক্ষসী একাই সব খেয়ে নিয়েছে। এই নিরীহ ছেলেটাকে কি খাবে একবারও ভাবেনি রাক্ষসীটা। গত 1 ঘন্টা যাবৎ ময়দা মাখার চেষ্টা করেছে নীলা। নীলার সারা মুখে হাতে গলায় ময়দাই ছড়াছড়ি। আবির পাশেই চুপ করে বসে থেকে মুখ টিপে হাসছে। 1 কিলো ময়দার মাঝে 1 জগ পানি ঢেলে দিয়ে ময়দাটাকে সাদা পানি বানিয়ে ফেলেছে নীলা। এখন কি করবে সেটা বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে বসে আছে নীলা। হঠাৎ কানে কারো হাসির শব্দতেই আবির দিকে অগ্নির দৃষ্টিতে তাকালো নীলা। নীলা তাকাতেই আবির আর নিজের হাসিটাকে আটকে রাখতে পারল না। হাসতে হাসতে উঠোনে চলে গেল আবির। ও নীলা, তোমায় কি সুইট লাগছে দেখতে, একদম তেঁতুল গাছের পেত্নির মতন। তোমাকে দেখে তো আমার হাসি থামছেই না। কি? তুমি আমায় কি বললে আবির? আমি তেঁতুল গাছের পেতনি? আমি তেঁতুল গাছের পেতনি হলে তুমি গাব গাছের ব্রাহ্ম দৈত্য। তা তো দেখেই বোঝা যাচ্ছে কে কি। নিজেকে একবার আয়নায় দেখে আসো, তাহলে বুঝবে। আবলির কথা শুনে রাগে ফোঁসফোঁস করতে করতে রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ানো নীলা। নিজেকে দেখে যেন নিজেই চিনতে পারছে না ও। একদম সাদা পেতনির মতোই লাগছে ওকে ময়দার কারণে। রাগে আগুন হয়ে শাড়ির আঁচলটা কোমরে গুজিয়ে বাইরে এলো নীলা। আবির এখনো হেসে চলছে আগের মতো করেই। নীলা এসে কোনো কথা না বলে ময়দা গুলে রাখা বাসনটা নিয়ে ডাইরেক্ট ছুঁড়ে মারল আবিরের উপর। আবিরের ময়দা মাখা পানি দিয়ে মাখামাখি হয়ে গেল সারা শরীর, সাথে করে আবিরের হাসিটাও থেমে গেল। কিন্তু নীলা আবিরের অবস্থা দেখে এবার হাসিতে গড়াগড়ি খেতে লাগলো। হাসি যেন থামছেই না নীলার। হাসো হাসো, এখন হাসো। আমাকে তেঁতুল গাছের পেতনি বলেছিলে না? এখন নিজেকে দেখো কেমন লাগছে। হাসতে হাসতে আবিরের সামনে এসে দাঁড়ালো নীলা। নীলার কথা শুনে আর হাসি দেখে আবির এক ঝটকায় নীলাকে নিজের বুকে নিয়ে নিল। আবিরের শরীরের ময়দা মাখা নীলার শরীরের সাথেও লেগে গেল, সাথে করে নীলার হাসি থেমে গেল। কি হলো সুইটার, হাসি থামালে কেন? হাসো, বেশি করে হাসো। তোমাকে দিয়ে যেহেতু কোনো কাজ হবেই না, তুমি একটা অপকর্মার ঢেকি, তখন তোমার কাছ থেকে খাবার পাওয়ার আশা করাটাই বৃথা। ক্ষুধায় ইচ্ছে তো করছে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলি। তুমি আমায় কি বললে আবির? আমি অকর্মার ঠিকই? আমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তোমার? তো এখনই যখন অপছন্দ করো আমায় তুমি, তাহলে আমায় এখানে জোর করে ধরে রেখেছো কেন? মুক্তি দাও আমায়। তোমাকে জাস্ট আমার অসহ্য লাগে আবির, অসহ্য। নীলার মুখে কথাগুলো শুনতেই নীলাকে ছেড়ে নীলার গালে সজোরে একটা থাপ্পড় বেড়ে দিল আবির। তারপর নীলার গাল শক্ত করে চেপে ধরে বলল, হ্যাঁ ঠিক ভেবেছিস তুই নীলা। আমি তোকে অপছন্দ করি, ভালোবাসি না আমি তোকে। তোকে আমি শুধু ঘৃণা করি নীলা, ঘৃণা করি আমি তোকে। কিন্তু তবুও তোকে আমি আটকে রেখেছি কেন জানিস? কারণ আমার জীবনের সুখগুলো যেভাবে কেড়ে নিয়েছিস তুই, ঠিক সেইভাবেই তোর জীবনটা বিষিয়ে তুলবো আমি। তুই আমার জীবনের সব কিছু কেড়ে নিয়েছিস, আমিও কেড়ে নিয়েছি তোর স্বাধীনতা। কথাগুলো বলেই নীলাকে হালকা ধাক্কা দিয়ে ছেড়ে দিয়ে হনহনিয়ে অশ্রমে চলে গেল আবির। নীলা চুপ করে দাঁড়িয়ে আবিরে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আমি তোমায় ভালোবাসি নীলা, খুব বেশি ভালোবাসি।
আমি তোমায়, কিন্তু একই সাথে আমি তোমাকে ঘৃণা করি। পৃথিবীতে আমার ঘৃণা ও ভালোবাসা দুটো একসাথে পাওয়ার যোগ্য যদি কেউ থেকে থাকে, সে তুমি নীলা, শুধুমাত্র তুমি, আর কেউ নয়। তুমি আমার কাছ থেকে আমার মাথার উপরে ছাদের মতন আমার বাবাকে কেড়ে নিয়েছো, আমাকে জেল খাটতে বাধ্য করেছো বিনা দোষে। পুরো কলেজের সামনে আমায় তুমি চোর বানিয়ে ছেড়েছো নীলা। তোমাকে তো আমি এত সহজে ছাড়বো না, তিলে তিলে কষ্ট দিয়ে মারবো তোমাকে আমি। তবে সেই কষ্টের মাঝেও মিশে থাকবে তোমার প্রতি আমার ভালোবাসা। তোমাকে আমি ভালো ও সঠিক পথে আনবই আনবো। অষ্টমীর শাওয়ারের নিচে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল আবির, আর নীরবে চোখে জল ফেলছিল। একটু পর অষ্টম থেকে বের হতেই নীলা আবিরকে এক নজর দেখার সাথে সাথে জোরে একটা চিৎকার দিয়ে নিজের মুখ ঢেকে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। আহ! আমি কিছু দেখিনি। এই মেয়ে এমন ষাঁড়ের মতো চিৎকার করছে কেন? আর কি দেখোনি তুমি? কেমন ছেলে মানুষ তুমি আবির? একটি মেয়ের সামনে শুধু তাওয়াল পরে বাইরে আসতে লজ্জা করছে না তোমার? ছি ছি, আমি কিছু দেখিনি। ও বাবা, তোমার আবার লজ্জা আছে নীলা, যে তুমি লজ্জায় মুখ ঢেকে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আসো? যে মেয়ে কিনা বান্ধবীদের সাথে বাজি ধরে একটি সাধারণ ছেলের সাথে প্রেমের নাটক করে তার জীবন নষ্ট করতে পারে, তারও আবার লজ্জা থাকে? সত্যি আমারে হাসালে তুমি। কথাগুলো কঠিন গলায় বলে নীলাকে পাশ কাটিয়ে চলে গেল আবির। আবিরের কথাগুলো কেন জানি নীলার গায়ে কাঠার মতো বিচ্ছে। নীলা ভেবেছিল আবির ওর কাছে এসে বলবে, তুমি তো আমার বউ, আর বউয়ের সামনে এভাবে আসলে ক্ষতি কি? কিন্তু আবির তেমন কিছুই বলল না। হঠাৎ নীলা খেয়াল করলো ওর চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল নিচে। নীলা চোখের পানিটা তাড়াতাড়ি মুছে ফেলল। একটু পর আবির একটা ট্রাউজার আর একটা হাফ হাতা গেঞ্জি পরে আসলো নীলার সামনে। আবিরের ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই নীলা শাড়ি বদলে একটি সুন্নতি জামা পরে নিয়েছে। নীলা, আমার সাথে এসো। কোথায় যাব? কোথায় আবার? রান্নাঘরে যাব। আজকে প্রথম, তাই আমি তোমায় রান্না করে দেখিয়ে দেবো, আর তুমি শিখে নিবে। কাল থেকে কিন্তু তোমাকে সব করতে হবে। আবিরের কথা কোনো উত্তর দিল না নীলা। আবিরের পিছু পিছু রান্নাঘরে চলে গেল। আবির একটি হাঁড়িতে পরিমাণ মতো চাউল নিয়ে 3টা ধোয়া দিল। তারপর আঙুল দিয়ে পানি মেপে নীলাকে বুঝিয়ে দিল কি করে ভাতের পানি মেপে দিতে হয়। তারপর ভাতের হাঁড়িটাই চুলো দিয়ে পাশ থেকে পাতলা শুকনো লাকড়িগুলো দিয়ে চুলার মাঝ দিয়ে কয়েকটা শুকনো ছোলার সাথে আগুন লাগিয়ে চুলো জ্বালিয়ে দিল, আর সব কিছুই নীলাকে বুঝিয়ে দিল। নীলাও মনোযোগ দিয়ে সবটা ভালো করে দেখে নিল। ভাত হয়ে এলে চুলার আগুন নিভে দিল আবির। তারপর বলল, এরপর আর আগুন জ্বলতে দিলে ভাতটা পুড়ে যাবে, তাই আর আগুন জ্বলতে দিলাম না। একটু পর ভাত নামিয়ে তারপর তোমায় ডিম ভাজতে শেখাবো। আবিরের কথা শুনে নীলা মাথা নাড়িয়ে সাই দিল। তারপর ভাত হয়ে গেল। আবির ভাতের হাঁড়িটা নামিয়ে রেখে আরেকটা হাঁড়িতে কয়েকটা আলু সিদ্ধ দিল। তারপর চুলায় বড় একটা শুকনো কাঠের লাকড়ি ধরিয়ে দিয়ে নীলাকে নিয়ে ডিমগুলোতে চলে গেল। বটিটা এনে তাতে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটলো আবির। পেঁয়াজ কাটার সময় আবিরের চোখ থেকে পানি পড়তে লাগলো। নীলা আনমনে আবিরের চোখের পানি নিজের আসলে মুছে দিল। আবির সেদিকে খেয়াল না দিয়ে নীলাকে দেখিয়ে পরিমাণ মতো লবণ নিয়ে পেঁয়াজ আর মরিচটা হাতে দিয়ে ডলে নিল। তারপর ডিমটা ভেঙে দিয়ে একটি ছোট্ট কাঁটা চামচ দিয়ে গুলে নিয়ে নীলাকে শিখে শিখে ডিমটা ভেজে নিল। তারপর আলু ভর্তার জন্য শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিল। সব কিছু করা হয়ে গেলে ঘরে নিয়ে সব গুছিয়ে রেখে হাত মুখ দিয়ে ফ্রেশে আসলো আবির। এতটুকু সময়ের মাঝে নীলা একটা কথাও বলিনি আবির সাথে, শুধু চেয়ে আবিরের কাজগুলো দেখছে। মাগরিবের আজান হলে দুজনে একসাথে নামাজ পড়ে নিল। নামাজ শেষে আবির বলল, নীলা, আমার পায়ের ভিতর খুব ব্যথা করছে, একটু টিপে দাও তো। বিছানায় শুয়ে পড়ে আবির বলল। আবিরের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে নিল নীলা। কি? আমি তোমার পা টিপবো? এটা তুমি ভাবলে কি করে আবির? অসম্ভব, আমি কিছুতেই তোমার পা টিপতে পারবো না। তুমি আমার পা না টিপলে আমি তোমার গলা টিপে দেবো, বলে দিলাম নীলা। আবিরের কথা শুনে নীলা মুখ ভেঙচিয়ে বলল, তুমি সেটা পারবে না আমি জানি, আর আমিও তোমার পা টিপতে পারবো না আবির।
আমার ভীষণ ক্লান্ত লাগছে, সারাদিন অনেক কাজ করেছি, আমি একটু ঘুমাবো। কি বললে তুমি? আর একবার বলো তো শুনি, তুমি সারাদিন অনেক কাজ করেছো? তা কি কি কাজ করলে তুমি নীলা? কাজ কাকে বলে সেটা তো তুমি আগামীকাল থেকে বুঝবে। এখন এখানে সে আমার পা টিপো জলদি। আবিরের কথার উত্তরে নীলা কিছু বলবে তার আগেই পরিবারের ফোনটা কিরিং কিরিং শব্দে বেজে উঠল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? ও সরি বাবা, কেমন আছেন আপনি? আর ভুল হবে না। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর নীলাও অনেক ভালো আছে। আপনি একদম চিন্তা করবেন না বাবা। আসলে বাবা, আমি তো অফিস থেকে আর ছুটি পাবো না, তাই নীলাকে নিয়ে একটি সুন্দর জায়গায় বেড়াতে এসেছি। ছুটি শেষ হলেই ফিরে যাব। জি আচ্ছা বাবা, ভালো থাকবেন। এখন তাহলে রাখছি, আল্লাহ হাফেজ। ফোন কেটে দিয়ে নীলার দিকে তাকিয়ে দেখলো নীলা ভুরু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। এটা দেখেই আবির বাঁকা হেসে বলল, ভুরু কুঁচকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই নীলা। আমি তোমার ড্যাডি, মানে আমার শ্বশুর আব্বার সাথে কথা বললাম এতক্ষণ। আবিরের কথা শুনে নীলা বড় বড় চোখ করে চিৎকার দিয়ে বলল, কি? আমার ড্যাডি ফোন করেছিল? আমি তো বুঝতেই পারিনি। আবির, প্লিজ ফোনটা আমায় দাও, আমি ড্যাডির সাথে কথা বলবো, প্লিজ দাও ফোনটা। কথাগুলো বলেই নীলা আবিরের কাছে এগিয়ে এসে ফোনটা ধরতে নিল। সাথে সাথে আবির ফোনটাকে দূরে সরিয়ে ফেলল, আর নীলা আবিরের বুকের উপর পড়ে গেল। আবির নীলার কোমর জড়িয়ে ধরে বলল, ও সুইটার, এমন হুটহাট আমার বুকের মাঝে এসে আমার জড়িয়ে ধরতে তোমার খুব ভালো লাগে বুঝি, কিন্তু একটু বলে কই তো আসবে। এভাবে বুকের ওপর আসলে পড়লে তো তোমার ভারে আমার বুকের হাড়গুলো সব ভেঙে যাবে বলো। আবিরের কথা শুনে নিজেকে আবিরের থেকে সরিয়ে নেওয়ার বৃথা চেষ্টা করতে নীলা বলল, একদম ফালতু কথা বলবে না আবির। আমি তোমার ফোনটা নিতে গিয়েছিলাম, তোমায় জড়িয়ে ধরতে নয়, বরং তুমিই আমায় ধরে আছো। আর আমি মোটেও ভারী নয়, একদম স্লিম। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, তুমি তো এখনো আমার জাপটে ধরে আছো। ইস, লজ্জা বলতে কোনো জিনিসই নেই তোমার মাঝে। অবশ্য থাকবেই বা কি করে, তুমি তো বড় লোকের দেমাগি মেয়ে হয়ে টাকার গরমে মানুষকে মানুষ বলে মনেই করো না, আর অহংকারের আগুনে নিজের লজ্জা শরমকেও পুড়িয়ে ফেলেছো। তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না, শুধু ঘৃণা করা যায় নীলা, শুধু ঘৃণা। কথাগুলো বলেই নীলাকে ছেড়ে দিল আবির। আবিরের কথা শুনে নীলা একদম স্তব্ধ হয়ে গেল। আবিরের প্রতিটি কথা যেন শস্যের মতো বিচ্ছে নীলার পায়ে। নীলা ভুলে গেলে ওর ড্যাডের ফোনের কথা। নীলাকে কথাগুলো বলেই আবির বাইরে চলে গেল। তারপর খোলা উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, কেন নীলা, কেন? কেন যতবারই আমি তোমায় ভালোবাসতে চাই ততবারই তুমি আমার আচরণে আমায় পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দাও। তোমার প্রতি ঘৃণা তৈরি হয়, তখন আমার মনে আমি আর সহ্য করতে পারি না তোমায়। তুমি যে আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছো নীলা, সব কিছু। কথাগুলো ভাবতেই দুই ফোঁটা পানি গড়িয়ে পড়লো আবিরের চোখ থেকে। সকাল 9টা, সামনে এক বালতি কাপড় চোপড় নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে নীলা। সকালে আবির ওকে ঘুম থেকে টেনে তোলার পর 1 মিনিটের জন্যও শান্তিতে থাকতে দেয়নি। একটা না একটা কাজ করিয়ে চলছে একেবারে। সকালে নীলা ভাত, বেগুন ভর্তা আর ডিম ভাজি করেছে। যদিও এগুলো করতে আবির ওকে হাতে হাতে শিখিয়ে দিয়েছে, তবুও হাতে বেশ কয়েক জায়গায় পুড়ে গেছে নীলার। তারপর সকালের খাওয়া দাওয়া শেষ হতেই অনেকগুলো কাপড় চোপড় এনে ভিজিয়ে দিয়েছে আবির, আর বলেছে 30 মিনিটের মাঝে সব কাপড় কেসে শুকাতে দিতে। এইসব কাজ করেনি। এইটুকু কাজ করাতেই যেন জ্ঞান হারিয়ে যাচ্ছে ওর। আবিরকে কিছু বলারও সাহস পাচ্ছে না নীলা। একটুতেই আবির লাঠি হাতে এগিয়ে আসে নীলাকে মারার জন্য। তাই কোনো উপায় না পেয়ে মুখ বুজে সব সহ্য করছে নীলা। নীলা 2 পা দুদিকে দিয়ে এমনভাবে কাপড় কাচ্ছে যেন কাপড়গুলো ব্যথা পাবে। তখনই আবির লাঠি হাতে নিয়ে নীলার সামনে এসে দাঁড়ালো। বলছি যে রাজার দাদি কি কাপড় কাচ্ছো নাকি কাপড় নিয়ে খেলা করছো? জোরে জোরে কাপড় কাছো, আমি যেন বারান্দা থেকে শব্দ পাই। আবিরের কথা শুনে হাতের ভেজা কাপড়টা ছুঁড়ে দিয়ে ফেলে দিল নীলা। পারবো না আমি কাপড় কাচতে। তুই কি পেয়েছিস কি আমায়? আমি তোর ঘরের চাকরানি যে তোর সব কথা শুনতে হবে আমায়?
আমায় ফোন দে, আমি এক্ষুনি ড্যাডিকে ফোন করে সব বলে দেব। পুলিশে দেব তোকে আমি। তুই আমাকে, এই নীলাকে নিজের চাকরানি করে রেখেছিস। এই প্রতিশোধ তোর জন্য খুব ভয়াবহ হবে আবির, খুব ভয়ানক। আমাকে কেন এত কষ্ট দিচ্ছিস তুই আবির? কেন? তোর সব কিছু কেড়ে নেব আমি, সব। কথাগুলো বলার সময় রাগে থরথর করে কাঁপছে নীলা। আবির নীলার কথাগুলো শুনে নীলার হাত ধরে টেনে বাথরুম থেকে বাইরে নিয়ে আসলো। তারপর নীলার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল আবির। আবিরের হাতে থাপ্পড় খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ল নীলা। আবির দৌড়ে গিয়ে নীলার হাত ধরে টেনে তুলে দাঁতে দাঁত চেপে বলল, কিসের ভয় দেখাস আমায় তুই? নীলা, কিসের ভয়? কি শাস্তি দিবি আমায় তুই? কি বাকি রেখেছিস আর? জানতে চাস তোকে কেন এমন কষ্ট দিচ্ছি আমি? এটাকে কোনো কষ্ট বলে না নীলা, বরং তোকে আমি গরিবের সংসার কি করে করতে হয় সেটা শেখাচ্ছি মাত্র। কিন্তু তুই কি জানিস তুই বিনা দোষে আমার কত বড় ক্ষতি করেছিস? আমার জীবন থেকে সব সুখ, খুশি, হাসি কেড়ে নিছিস তুই নীলা। শুধু তুই তুই যখন আমার জীবনের মিথ্যে ভালোবাসা নিয়ে এসেছিলি, তখন তোকে আমি আমার জীবন জন্য আল্লাহর আশীর্বাদ ভেবেছিলাম। কিন্তু আমি ভুল ছিলাম, চরম আকারের ভুল ছিলাম আমি। কারণ তুই আমার জীবনে আশীর্বাদ নয়, তুই আমার জীবনের অভিশাপ হয়ে এসেছিলি নীলা, অভিশাপ। কথাগুলো এক নিঃশ্বাসে বলে নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আবির। তারপর কয়েক ফোঁটা চোখের পানি ফেলল অঝরে। নীলা হা করে তাকিয়ে আছে আবিরের দিকে। কেন জানি না নীলা কিছু বলতে চেয়েও পারছে না। বলতে আবির আবারও নীলার কাছে এগিয়ে গিয়ে নীলার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। তারপর শেষের রুমে নিয়ে গিয়ে লাইট জ্বালিয়ে রুমের ভেতর ঝুলিয়ে রাখা একটা ছবির দিকে দেখিয়ে বলল, এই দেখ নীলা, ভালো করে দেখে নে এই লোকটাকে। জানিস এই লোকটাকে? ইনি আমার বাবা নীলা, ইনি আমার বাবা। এই লোকটা হলো সেই যাকে ঘিরেছিল আমার পুরো পৃথিবী। এই লোকটা নিজের সব সুখ ত্যাগ করে শুধুমাত্র আমার জন্য দিন রাত পরিশ্রম করে আমায় পড়াশোনার জন্য ঢাকায় পাঠিয়েছিল। ছোটবেলায় মা মারা যাওয়ার সত্ত্বেও কখনো বিয়ে করেননি উনি, শুধুমাত্র আমার কষ্ট হবে বলে। আমার মা বাবা সব কিছু ছিলেন উনি। চোখে হাজারো স্বপ্ন নিয়ে আমায় ঢাকায় পাঠিয়েছিলেন উনি। কিন্তু শুধুমাত্র তোর কারণে নীলা, তোর কারণে আমি তার স্বপ্ন ভেঙে দিয়েছি। সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি আমি তাকে। আমায় ছেড়ে আমার ওপর অভিমান করে সে চলে গেছে না ফেরার দেশে। সেদিন তুই যদি আমার মিথ্যে অপবাদ দিয়ে পুলিশে না দিতি, তাহলে আমার বাবা আজকে আমার কাছে থাকতো। তোর মিথ্যে ভালোবাসার কারণে, মিথ্যা অপবাদের কারণে উনি হার্ট অ্যাটাক করে আমায় ছেড়ে চিরতরে চলে গেছে নীলা। আমি কি করে মাফ করব তোকে? কি করে নীলা, কি করে? কথাগুলো বলেই নীলাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় আবির। নীলাও নিজের ভুলগুলো বুঝতে পেরে ফ্লোরে বসে কাঁদতে থাকে। ফ্লোরে বসে থেকে বেশ কিছুক্ষণ কান্না করার পর বাইরে বেরিয়ে আসে নীলা। তারপর আবিরকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু আবির বাসায় কোথাও নেই। নীলা বুঝতে পারে হয়তো আবির রাগের কারণে গেট লাগিয়ে দিয়ে বাইরে চলে গেছে। তাই নীলা গিয়ে বারান্দায় রাখা চেয়ারে বসে পড়ে। বেশ কিছুক্ষণ বারান্দায় বসে থাকার পর হঠাৎ মুষলধারায় বৃষ্টি শুরু হয়। নীলা বৃষ্টি দেখে নিজেকে সামলাতে রাখতে পারে না। উঠোনে নেমে ইচ্ছে মতো বৃষ্টিতে ভিজে নীলা। এভাবেই কেটে যায় প্রায় 2 ঘন্টা। এর মাঝে আবির চলে আসে বাড়িতে। গেট খুলে বাসার মধ্যে ঢুকতেই দেখতে পাই নিচে ভেজা শরীরে পড়ে আছে নীলা। নীলাকে নিচে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় আবির। দৌড়ে নীলার কাছে গিয়ে নীলাকে ডাকতে শুরু করে, নীলা, এই নীলা, কি হয়েছে তোমার? তুমি এভাবে মাটিতে পড়ে আসছো কেন? আবিরের কথা কোনো উত্তর দেয় না নীলা, বরং সেইভাবে পড়ে থাকে নিচে। আবির আর দেরি না করে নীলাকে কোলে তুলে নেয়। তারপর দ্রুত ওয়াশরুমে নিয়ে যায়। নীলাকে কোলে নিয়ে আবিরের বুঝতে পারে নীলার প্রচুর ঠান্ডা লাগছে। নীলা থরথর করে কাঁপছে ঠান্ডায়। এখন যে করে হোক নীলার কাপড় পাল্টে দিতে হবে। কোনো উপায় না পেয়ে আবির বাধ্য হয়ে নিজেই নীলার কাপড় চেঞ্জ করে দেয়। তারপর নীলাকে নিয়ে শুইয়ে দেয় বিছানায়। নীলাকে বিছানায় শুইয়ে দিয়ে আবির চলে যায় ডাক্তার ডেকে আনতে, কারণ এখন ডাক্তার না দেখালে নীলার অবস্থা আরও খারাপ হতে পারে। নীলা এমনিতেই ঠান্ডায় থরথর করে কাঁপছে। এদিকে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে চারিদিকে। কিছুক্ষণের মাঝেই ডাক্তার সুমনকে নিয়ে ফিরে আসে আবির। তারপর নীলাকে
ডাক্তার সুমন দেখতে শুরু করে। বেশ কিছুক্ষণ চেক আপ করার পর ডাক্তার সুমন জানায় নীলার অবস্থা খুব খারাপ। ওর ঠান্ডায় অ্যালার্জি আছে। এভাবে বৃষ্টিতে ভেজা উচিত হয়নি নীলার। ডাক্তার সুমনের কথা শুনে ভয় পেয়ে যায় আবির। আবির উত্তেজিত কণ্ঠে সুমনকে বলে, সুমন, যে করে হোক তুমি আমার নীলাকে সুস্থ করে দাও। ওর যেন কোনো কিছু না হয়। ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না সুমন। তুমি ওকে সুস্থ করে দাও। যত টাকা লাগে যা করতে হয় করো, কিন্তু আমার নীলাকে তুমি সুস্থ করে দাও। আবিরকে এমন উত্তেজিত হতে দেখে ডাক্তার সুমন বলে, তুমি এত উত্তেজিত হও না আবির। আমি ওকে সুস্থ হয়ে ওঠার জন্য ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিন্তু ওর এখন তোমাকে দরকার। ডাক্তার সুমনের কথা শুনে অবাক হয়ে আবির বলল, আমাকে দরকার মানে তুমি কি বলতে চাইছো সুমন? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এখন আমি ওকে কি করে ভালো করতে পারি? তুমি ডাক্তার, তুমি তো ওকে ভালো করতে পারো। আমি তো ডাক্তার নয় সুমন। আবিরের কথা শুনে সুমন মুচকি হেসে বলল, তুমি যেটা করতে পারবে সেটা এখন ওর সবচাইতে বেশি দরকার আবির। তুমি ওর স্বামী, এখন বরং স্বামীকে দরকার। তোমার শরীরের উষ্ণতা দরকার তোমার স্ত্রীর, কারণ ওর শরীর এখন প্রচণ্ড ঠান্ডা। তোমার শরীরের উষ্ণতা এখন ওর জন্য প্রয়োজন। তুমি হয়তো বুঝতে পেরেছো আবির আমি কি বলতে চাচ্ছি। ডাক্তার সুমনের কথার উত্তরে আবির কি বলবে কিছু বুঝতে পারছে না। আবির মনে মনে চিন্তা করছে এখন কি করবে ও, কিভাবে নীলার সাথে নীলার অনুমতি ছাড়া এরকমটা করবে আবির। কিন্তু নীলাকে ভালো করতে হলে আর কোনো উপায়ও নেই। ডাক্তার সুমন নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেল। আবির চিন্তায় পড়ে গেল এখনো কি করবে। নীলার পাশে বসে আছে আবির, মাথায় তার হাজারো চিন্তা। কি করে কি করবে কিছুই বুঝতে পারছে না আবির। এদিকে নীলার ঠান্ডায় থরথর করে কেঁপে চলছে তখন থেকে। শেষে কোনো উপায় না দেখে আবির বাধ্য হয়ে নীলার পাশে নীলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। রাত 10টা। ধীরে ধীরে নীলার হুঁশ ফিরল। নীলা নিজের দিকে তাকিয়ে দেখে অবাক হয়ে গেল। নীলার পাশে শুয়ে আছে আবির। আবিরকে দেখা মাত্র নীলার মাথায় যেন রক্ত চড়ে গেল। আবিরকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চাদর দিয়ে নিজেকে জড়িয়ে দিল নীলা। তারপর রাগী গলায় আবিরের দিকে তাকিয়ে বলল, ছি আবির, ছি। শেষ পর্যন্ত তুই নিজের পুরুষত্ব রূপটাই দেখিয়ে দিলি। এভাবে আমার সাথে এমন আচরণ করতে পারলে তুমি আবির? আমি কখনো ভাবতে পারিনি তুমি এতটা নিচু মনের। তুমি কিভাবে পারলে আবির আমার অজান্তে আমার সবকিছু কেড়ে নিতে? আমাকে শেষ করে দিলে তুমি। আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না আবির, কোনো দিনও না। তুমি খুব খারাপ একটা ছেলে, খুবই খারাপ তুমি আবির। আমার অসুস্থতার সুযোগ তুমি এভাবে কাজে লাগাবে কখনো ভাবিনি আমি। তুমি আমাকে বলেছিলে না আমি তোমার জীবন নষ্ট করেছি? আজ আমি বলছি তুমি আমার জীবন নষ্ট করেছো আবির। তুমি বেরিয়ে যাও আমার সামনে থেকে। আমি তোমার মুখটাও দেখতে চাই না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল নীলা। কথাগুলো বলার সময় নীলার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগলো। আবির নিচ থেকে উঠে দাঁড়িয়ে নীলার কাছে এসে বলল, প্লিজ আমার কথাটা শোনো নীলা। তুমি আমাকে ভুল বুঝছো। আমি যেটা করেছি তোমার ভালোর জন্য করেছি। প্লিজ নীলা, একবার আমার কথাটা শোনো। শান্ত হও তুমি। এভাবে রাগাই করো না, তোমার শরীর অনেক খারাপ করবে। শরীর খারাপ বলেই তো এই সুযোগটা তুমি কাজে লাগিয়েছো আবির। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে ঘৃণা করি। তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে। জাস্ট আই হেট ইউ আবির, আই হেট ইউ আবির। আবির বুঝতে পারল এখন নীলাকে কোনো কথা বলে লাভ নেই, কারণ নীলা এখন প্রচণ্ড পরিমাণে রেগে আছে আর ওর শরীর খুব খারাপ। যে কারণে আর কোনো কিছু না বলে সেখান থেকে চুপচাপ ওয়াশরুমে চলে গেল আবির। আর নীলা সেখানে খাটের উপর বসে কান্না করতে লাগলো অঝোর ধারায়। পরদিন সকালে নীলা চুপচাপ বসে আছে জানালার ধারে। আবির নিজে হাতে রান্না করে নিয়ে এসে নীলাকে ডেকে বলল, নীলা, আমার সাথে এসো, কিছু খাবে। কালকে থেকে তুমি কিছু খাওনি। তোমার শরীর অনেক অসুস্থ। দয়া করে খাবারটা খেয়ে নাও। না খেয়ে থাকলে তুমি আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। আমি সুস্থ থাকি বা অসুস্থ থাকি, আমি মরে গেলেও বা তোমার কি? চলে যাও তুমি আমার চোখের সামনে থেকে। আমার তোমাকে জাস্ট অসহ্য লাগছে আবির। আমায় প্লিজ তুমি মুক্তি দাও। তোমাকে আমার ভালো লাগছে না। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো, আমার সবকিছু শেষ করে দিয়েছো তুমি। কাল তুমি আমার সাথে আমার অনুমতি ছাড়া তুমি কি করে পারলে এমনটা করতে আবির? নীলার কথা শুনে এবার রাগ উঠে গেল আবিরের। আবির নীলার চুলের মুঠি ধরে বলল,
এই মেয়ে, আমি কি করছি? কেন এত রাগ করছিস তুই আমার সাথে? আমি যেটা করেছি তোর ভালোর জন্য করেছি, সেটা তোর না জানলেও চলবে। এখন ভালো মানুষের মতো আমার সাথে এসে খাবারটা খেয়ে নে, নইলে আমার খারাপ রূপটা দেখতে হবে তোকে। ভালোভাবে কথা বলছি তো, গায়ে লাগছে না তাই না? আর আমি কাল যেটা করছি সেটা তোর সাথে অনেক আগেই করার দরকার ছিল আমার। তোর মতো মেয়েকে ছাড় দিয়ে ভুল করেছি আমি। আমি তোর স্বামী, মনে রাখবি। আমি কোনো ভিন পুরুষ নই যে তুই আমাকে গালাগালি দিবি। ভালো চাস তো ভালোভাবে আমার সাথে আয়, খাবারটা খেয়ে নে। আবিরের রাগ দেখে এবার ভয় পেয়ে গেল নীলা। ভালোই ভালোই আবির সাথে গিয়ে খাবারটা খেয়ে নিল। আবির নীলার অবস্থা দেখে মুচকে আসলো মনে মনে। তারপর নীলার খাওয়া হলে বাসন কুসন পরিষ্কার করে ফেললো আবির। পেরিয়ে গেছে 2টি মাস। এই 2 মাসে নীলা অনেকটাই বদলে গেছে। এখন আবিরের সব কথা মেনে চলে। আবিরের কোনো কিছু বলতে হয় না নীলাকে। 5 ওয়াক্ত নামাজ পড়ে বাসায় সব কাজকর্ম নিজেই থেকেই করে। কিন্তু নীলার মন বোঝা বড় কঠিন। আবির এখনো জানে না নীলা আদৌ ভালো হয়েছে নাকি শুধু আবিরের ভয়ে এসব করছে। 2 মাস আগে সেদিনের পর আর কোনো ফিজিক্যাল সম্পর্ক গড়ে ওঠেনি ওদের মাঝে। ওরা সবসময় আলাদা বিছানায় আলাদাভাবেই থাকে। আবির ইচ্ছা করে আর কখনোই নীলার কাছে যায়নি। নীলাও আবিরকে কখনো কাছে ডাকেনি। দুজন একই বাড়িতে থেকেও যেন আলাদা 2টি মানুষ ওরা। নীলা চুলার পাড়ে বসে থেকে সকালে নাস্তা বানাচ্ছে, আর আবির বারান্দায় বসে বসে খাপড়ের কাগজ পড়ছে। আবিরের হঠাৎ কি যেন হলো। আবির নীলার দিকে তাকিয়ে মুচকিছে বলল, নীলা, তুমি কি তোমার বাবার বাসায় যেতে চাও? যদি চাও তো বলো, আজ বিকালে তোমায় নিয়ে শ্বশুর বাড়িতে ঘুরতে যাব। সেই যে বিয়ের পর চলে আসলাম, আর তোমাকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়া হলো না। না জানি আমার শ্বশুরমশাই কত রেগে আছেন তার জামাইয়ের ওপর। আবিরের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল নীলা। তারপর দৌড়ে চুলার পাড় থেকে আবিরের সামনে এসে বলল, তুমি সত্যি বলছো আবির? সত্যি আমাকে নিয়ে যাবে বাবার কাছে? ইস, কতদিন হলো বাবার বাসায় যাইনি। প্লিজ দুষ্টামি করো না আমাকে নিয়ে। চলো প্লিজ, আমি বাবার কাছে যেতে চাই। আমাকে নিয়ে চলো। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে আবির। সে কবে থেকে একটানা এখানে পড়ে আছি, আর ভালো লাগে না আমার। আমাকে নিয়ে চলো। আমি দম বন্ধ হয়ে কখন মারা যাব হয়তো আর এইখানে থাকলে। নীলার কথা শুনে মুচকি হেসে আবির বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বিকেলবেলা রেডি হয়ে থেকো, আমি তোমাকে নিয়ে যাব নীলা। আবিরের কথা শুনে নাচতে নাচতে চলে গেল নীলা। ওর যেন খুশিতে আর তর সইছে না। নীলা চলে গেল। আবির মনে মনে বলল, আমি চাই না তোমাকে আর আটকে রাখতে। আমি দেখতে চাই তুমি কি আদৌ ভালো হয়েছে নাকি এগুলো সবই তোমার নাটক আমার ভয়ে। আমি তোমাকে তোমার বাবার বাড়ি নিয়ে গিয়ে পরীক্ষা করতে চাই। তুমি যদি ভালো হয়ে থাকো তাহলে তো ভালো, আর যদি ভালো না হয়ে থাকো তাহলে আমি তোমার জীবন থেকে সারা জীবনের জন্য হারিয়ে যাব নীলা। আর কোনোদিনও তোমার সামনে আসবো না আমি। তুমি তোমার মতো করে বাসো, আমি আমার মতো করে। তবে মনে রেখো, সারা জীবন আমি শুধু তোমারই থাকবো নীলা। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, খুব খুব ভালোবাসি তোমায় আমি নীলা। তা হয়তো আর বলা হবে না কখনো। মনে মনে কথাগুলো বললাম। কথাগুলো ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়লো আবির। বিকালে রেডি হয়ে নীলাকে নিয়ে বেরিয়ে পড়লো আবির। উদ্দেশ্য নীলাদের বাড়ি। বাসা থেকে বেরোতেই যেন নিজেকে ডানা মেলে মুক্ত পাখি ভাবতে লাগলো নীলা। কোনো দিকে কোনো খেয়াল নেই নীলার। নীলা এখন একটা চিন্তায় আছে, কখন নিজের বাসায় পৌঁছবে ও। এদিকে আবির মন খারাপ করে বসে আছে গাড়ির মধ্যে। আবিরের মনটা আজ ভীষণ খারাপ। ওর মনে হচ্ছে যেন নিজের কলিজাটাকে ছিঁড়ে যাচ্ছে কষ্টে। ও সবসময় একটা টেনশনে পড়ে যাচ্ছে। নীলা কি আদৌ ওর কাছে আবার ফিরে আসবে, নাকি এভাবেই সারা জীবনের মতো বিচ্ছেদ ঘটবে আজকে ওদের মাঝে। আবির এই কদিনে যেন আরও বেশি ভালোবেসে ফেলেছে নীলাকে। বেশ কিছুক্ষণ পর নীলার বাসার সামনে এসে ওদের সিএনজি থামালো। থামার সাথে সাথে নীলা সিএনজি থেকে নেমে দৌড়ে বাসার মধ্যে ঢুকে গেল। আবির যে ওর সাথে আছে সেদিকে যেন ওর কোনো খেয়াল নেই। নীলা চলে গেল। আবির সিএনজি ভাড়া মিটিয়ে ধীরে ধীরে পা বাড়ালো নীলার বাড়ির দিকে। আবির নীলার বাসার গেটে দিয়ে ভিতরে ঢুকতেই বাধা হয়ে দাঁড়ালো নীলা। তারপর বলতে লাগলো, কোথায় যাচ্ছিস তুই আবির? আমার বাসায় প্রবেশ করার সাহস হয় কি করে তোর? নীলার কথা শুনে অবাক চোখে নীলার দিকে তাকলো আবির। নীলা সেদিকে গুরুত্ব না দিয়ে আবির বলতে লাগলো,
ভেবেছিলি তুই এত সহজে আমি তোকে মেনে নেব? কখনোই না আবির। এই 3টা মাস ধরে আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছিস, ঠিক একই পরিমাণ কষ্ট দিয়ে তিলে তিলে শেষ করবো আমি তোকে। আমি জীবনে নিজের হাতে নিজে পানি ঢেলে ধুয়ে কখনো ভাত খাইনি, আর সে আমাকে দিয়ে তুই রান্না করিয়েছিস, কাপড় কাচিয়েছিস, বাসার সব কাজ করিয়ে নিয়েছিস তুই আমায় দিয়ে। এই সব কিছুর হিসাব নেব আমি তোর থেকে আবির। তুই রেডি থাক, তোর জীবন আমি শেষ করতে নেমে পড়বো এখন। তোর সাহস কি করে হয় আমার সাথে এমন ব্যবহার করার? এতদিন তোর হাতের মায়ের খাবার ভয়ে আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন আমি মুক্ত। আমাকে আর কিছু বলার মতো আর কোনো উপায় নেই তোর। তাই ভালো চাস এখান থেকে চলে যা। আর যদি চলে না যাস তাহলে তুই ভাবতেও পারবি না তোর কত বড় ক্ষতি করে দেবো আমি। আমি তোকে খুন করে ফেলবো আবির। নীলার কথা শুনে যেন একটু অবাক হলো না আবির। নীলার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে নীলার কাছে এগিয়ে গিয়ে নীলার 2 গালে হাত থেকে কপালে একটা চুমু এঁকে দিয়ে আস্তে করে বলল, ভালো থেকো নীলা, বাই। কথাটা বলেই আবির উল্টো পথে হাঁটা দিল। তারপর সোজা গেট দিয়ে বেরিয়ে কোন দিকে যেন চলে গেল আবির। নীলা সেখানেই দাঁড়িয়ে রইল থ মেরে, যেন কোনো কিছুই ঢুকছে না এখন নীলার মাথায়। তবে মনে মনে খুশি হলো আবির ওকে মুক্ত দিয়ে চলে গেছে এই ভেবে। তারপর আর এক মতো দেরি না করে নীলা বাসার মধ্যে ঢুকে গেল। বাসার ভিতরে ঢুকতেই নীলা দেখতে পেল ওর ড্যাডি কি যেন দেখছে খুব মনোযোগ দিয়ে সোফায় বসে। নীলার ড্যাডি বলে চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে ওর ড্যাডিকে জড়িয়ে ধরলো। তারপর চিৎকার করে কান্না করে বলল, কেমন আছো তুমি ড্যাডি? আমার কথা কি ভুলে গেছো তুমি? একবারও আমার কথা মনে পড়েনি তোমার? নীলার কথা শুনে নীলাকে নিজের থেকে ছাড়ি নিয়ে দরজার দিকে তাকিয়ে নীলার ড্যাডি বলল, কি ব্যাপার নীলা, তুমি একা এসেছো? আবির কোথায়? ওকে দেখছি না যে। ড্যাডির কথা শুনে অবাক হলো নীলা। তারপর ড্যাডির দিকে অবাক চোখে তাকিয়ে নীলা বলল, ড্যাডি, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, অথচ তুমি আমাকে ছেড়ে ওই আবিরের সাথে কথা বলছো। আমি যে কাঁদছি এদিকে তোমার কোনো খেয়াল নেই। তুমি এতটাই পর করে দিয়েছো আমায় ড্যাডি। বিয়ে হয়েছে বলে কি আমি তোমার আর কিছুই হই না? পর হয়ে গেছি আমি। আমি কি তোমায় সেটা বলেছি নীলা? আমি বলছি আবির কোথায়। তোমাদের দুজনের তো একসাথে আসার কথা ছিল, তাহলে তুমি একা এলে যে? আবির এলো না কেন? আবিরকে দেখতে পাচ্ছি না, ও কোথায় নীলা? আবির 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 কি বলছো তুমি ড্যাডি? আমি আসার পর থেকে তুমি আমাকে ফেলে তখন থেকে আবির আবির করে যাচ্ছ। আমি কি তোমার এতটাই পর হয়ে গেছি যে তুমি আমাকে এতটা দূরে ঠেলে দিচ্ছ ড্যাডি? তুমি জানো ওই আবির নামের শয়তান ছেলেটা আমার সাথে কি কি করেছে? ও তোমার সাথে মিথ্যে বলে আমাকে বিয়ে করেছে। ও একটা ফকিরের ঘরের ছেলে, ওর বাবা একজন রিক্সা চালক ছিল। ও কোনো বড়লোক নয়, অথচ তোমার কাছে বড়লোক সেজে আমায় বিয়ে করেছে। ওই আবির একটা ঠকবাজ শয়তান ছেলে ড্যাডি। ও আমায় ঠকিয়ে বিয়ে করেছে, তারপর আমাকে গ্রামের বাড়ি নিয়ে গিয়ে চাকরের মতো খাটিয়েছে এই 3টা মাস। জানো ড্যাডি, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে ওই আবির। ওকে আমি জেলের ভাত খাওয়াবো, খুন করে ফেলবো ওকে আমি। কথাগুলো বলার সাথে সাথে নীলার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল ওর ড্যাডি। থাপ্পড় খেয়ে নিচে ফ্লোরে পড়ে গেল নীলা। তারপর গালে হাত দিয়ে ওর ড্যাডির দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তুমি আমাকে মারলে ড্যাডি? হ্যাঁ, আমি তোমার মারলাম নীলা, কারণ এই মারটা আমার অনেক আগেই তোমাকে মারা উচিত ছিল। কিন্তু আমি যেটা করতে পারিনি সেটা তোমার আবির করে দেখিয়েছে। তুমি যে কতটা নিচে নেমে গেছো সেটা তুমি নিজেও জানো না নীলা। তোমাকে ঠিক করার জন্য আবিরই যথেষ্ট। তুমি এসব কি বলছো ড্যাডি? তুমি কিভাবে আবিরের হয়ে কথা বলছো? এত কিছু জানার পরেও যে তোমার মেয়েকে অনেক জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে, তারপরেও তুমি সেই আবিরের জন্য এভাবে আমাকে মারলে কেন ড্যাডি? কেন আমার চাইতে ওই আবিরই কি তোমার কাছে বেশি বড় হয়ে গেল? আমি কি তোমার কিছুই নয় ড্যাডি? নীলার কথা শুনে ওর ড্যাডি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ নীলা। তোমার চাইতে ওই আবির আমার কাছে অনেক বড়। কেন জানো? ওই আবির আজকে এত গরিব হওয়ার জন্য শুধুমাত্র আমি দায়ী, আর ওর বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী নীলা। ঠিক তেমনি আবিরের এই কষ্টের কারণ তুমি, আমরা দুজনেই। ড্যাডির কথা শুনে ফ্লোর থেকে উঠে গেল নীলা। তারপর অবাক হয়ে ড্যাডির দিকে তাকিয়ে বলল, এইসব তুমি কি বলছো? আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না ড্যাডি। কিসের কথা বলছো তুমি ড্যাডি? আবিরের গরিব হওয়ার জন্য তুমি কেন দায়ী হতে চাবে? মানলাম ওর বাবার মৃত্যুর জন্য হয়তো ভুল করে হলেও আমি দায়ী, কিন্তু তুমি কেন ওর গরিব হওয়ার পেছনের কারণ হতে চাবে? নীলার কথা শুনে টেবিলের উপরে রাখা ছবির ফ্রেমগুলো নিয়ে নীলার সামনে ধরল নীলার ড্যাডি। তারপর বলল, এই দেখো নীলা,
এখানে ছবিগুলো কে চিনতে পারছো? বলো তো এরা কারা দেখি, বলতে পারো কি না? এখানে কে কে আছে? ড্যাডির হাত থেকে ছবিগুলো নিয়ে নিলে বলল, এখানে তো এটা তুমি আর এটা আম্মু, কিন্তু পাশের লোকটা কে ড্যাডি? মনে হচ্ছে কোথায় যেন দেখেছি আমি লোকটাকে, কিন্তু ঠিক মনে করতে পারছি না কোথায় দেখেছি। পাশের ওই লোকটা তোমার মামা আর আবিরের আম্মু নীলা, মানে তোমার শ্বশুর মশাই, যার মৃত্যুর কারণ তুমি নিজেই। ড্যাডির কথা শুনে অবাক হয়ে নীলা বলল, হে তুমি কি বলছো ড্যাডি? এটা আমার মামা আর আবিরের আব্বু হয় কি করে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না ড্যাডি। হ্যাঁ নীলা, এটাই সত্যি, ওটা তোমার মামা আর আবিরের আব্বু। আবির তোমার আপন মামাতো ভাই। কিন্তু এটা কি করে সম্ভব ড্যাডি? আমি তো কখনো মামার ব্যাপারে তোমার কাছে কিচ্ছু শুনিনি। তবে হ্যাঁ, ছোটবেলায় আম্মুকে কান্না করতে দেখতাম মামার জন্য, কিন্তু কখনোই কিছু বুঝতাম না। তোমাকেও দেখতাম আম্মুকে বুঝাতে নানা রকম কথা বলে, কিন্তু কখনো তো বলনি যে আমার মামা একজন রিক্সা চালক। তোমার মামা কোনো রিক্সা চালক নয় নীলা, বরং সে ছিল ঢাকার সবচেয়ে বড় বিজনেসম্যান এর একমাত্র বড় ছেলে। কিন্তু একমাত্র তোমার আম্মু আর আমার জন্য তাকে একজন রিক্সা চালাতে পরিণত হতে হয়েছিল। আত্মীয় স্বজনের বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে তাকে চলে যেতে হয়েছিল ওই ছোট্ট গ্রামের কুড়ে ঘরে, যেখানে থেকে সারাদিন রিক্সা চালিয়ে নিজের পরিবার চালাতে হতো তাকে। কিন্তু তোমাদের মাঝে এমন কি হয়েছিল ড্যাডি, যার কারণে মামাকে গ্রামে ওখানে চলে গিয়ে রিক্সা চালাতে হলো? সে শহরে ফিরে কেন আসেনি? এত বাড়ি গাড়ি থাকতে সে কেন চলে গেল গ্রামে? কি এমন হয়েছিল যার জন্য তোমরা নিজেদের দায়ী করছো? আমি জানতে চাই ড্যাডি, সবকিছু জানতে চাই আমি। নীলার কথা শুনে নীলার ড্যাডি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো, তাহলে শোনো নীলা, আজ থেকে 20 বছর আগের কথা। তোমার মামা আর আমি ছিলাম সবচাইতে কাছের দুইজন বন্ধু। কলেজে একসাথে পড়াশোনা করতাম আমরা। পুরো কলেজের মাঝে আমরা ছিলাম সবচাইতে ভালো বেস্ট ফ্রেন্ড। তোমার আম্মুও একই কলেজে পড়তো আমাদের সাথে। তোমার আম্মুকে আমার প্রথম দেখা থেকেই ভালো লাগতো, কিন্তু কখনো বলে উঠতে পারিনি, কারণ আমি ছিলাম একজন গরিব কৃষকের ছেলে। আর তোমার আম্মু ছিল ঢাকার সবচেয়ে বড় বিজনেসম্যান এর একমাত্র মেয়ে, যে কারণে ভয় পেয়ে কখনো তোমার আম্মুকে কিছু বলতে পারিনি। কিন্তু তোমার আম্মু মনে মনে ভালোবাসতো আমাকে, এটা একসময় তোমার মামা জানতে পারে। তোমার মামা এতটাই ভালো ছিল যে কখনো ধনী বলে গরিবদের অবহেলা করতো না, বরং ও গরিবের খুব ভালোবাসতো। তাই আমাদের ভালোবাসার কথাটা জানতে পেরে তোমার মামা সিদ্ধান্ত নেয় তোমার আম্মুর সাথে আমাকে বিয়ে দেবে। কিন্তু এখানে বাদ সাথে তোমার নানা, সে আমার আর তোমার আম্মুর সম্পর্কের কথা জানতে পেরে ডক্টরকে বলে দেয় কোনো কৃষকের ছেলের সাথে সে তার একমাত্র মেয়েকে বিয়ে দিবে না। তবুও যদি তার মেয়ে আমার বিয়ে করতে চায়, তাহলে সে তার মেয়েকে ত্যায্য করবে। তখন তোমার মামা আমাদের ভালোর জন্য নিজের সমস্ত সম্পত্তি তোমার আম্মুর নামে হস্তান্তর করে দেয়, যেটা আমরা কেউ জানতাম না। কিন্তু যখন তোমার নানা এইসব ব্যাপারে জানতে পারে, তখন তোমার মামাকে ত্যায্যপুত্র করে আর বলে যে তোমার মামা যদি আর এই শহরে থাকে, তাহলে তোমার মামা তোমার নানার মরা মুখ দেখবে। সেজন্য সেদিন তোমার মামা এই শহর ছেড়ে আমাদের কাউকে না জানিয়ে কোথায় যেন হারিয়ে যায়। আমরা তারপর অনেক খুঁজেছি তাকে। তোমার নানাও নিজের ভুল বুঝতে পেরে আমাদের বিয়ে দেয়, আর তোমার মামাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু দুঃখের ব্যাপার আমরা কোথাও তাকে খুঁজে পাই না। আর এত বছর পর যখন তাকে খুঁজে পাই, তখন সে মারা গেছে। আর সেটাই তোমার কারণে নীলা, শুধুমাত্র তোমার কারণে। এতটুকু বলে থামলো নীলার ড্যাডি। ড্যাডির কথা শুনে অবাক হয়ে নীলা বলল, এত কিছু ঘটে গেছে অথচ আমি কোনো কিছুই জানি না এইসব কথা। তুমি আমায় আগে কেন বলনি যে আমি মামার মৃত্যুর জন্য দায়ী? আমার জন্য আমার মামা এভাবে মৃত্যু হবে আমি কখনো ভাবতে পারিনি ড্যাডি। যে মামা তোমাদের জন্য এত কিছু করেছে, সেই মামার মৃত্যুর কারণ হব আমি? ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ড্যাডি। আমি কিছুতেই মানতে পারছি না এটা। নীলার কথা শুনে ওর ড্যাডি বলল, জানো নীলা, যখন আমি জানতে পারলাম যে তুমি একটা ছেলেকে পাঠিয়েছো, তখন আমি 1 মিনিটও দেরি না করে সেখানে চলে গিয়েছিলাম, কারণ আমি আগের থেকেই জানতাম তোমার রাগ সম্পর্কে। আমি আগে ভেবে রেখেছিলাম নিশ্চয়ই ছেলেটার কোনো দোষ নেই, তুমি নিশ্চয়ই নিজের রাগের বশে ওকে বিনা দোষে জেলে পাঠিয়েছো। তাই আমি ছেলেটার কাছে যাই ওকে ছাড়াবো বলে, কিন্তু কখনো ভাবতে পারিনি এই ছেলেটাই হবে আমার সবচেয়ে কাছের বন্ধুর ছেলে।
যখন ওর সম্পর্কে সব কিছু জানতে পারি তখন বুঝতে পারি যে ও তোমার মামার ছেলে। কিন্তু দুঃখের ব্যাপার হলো তোমার মামাকে আমি শেষ দেখাটাও দেখতে পারিনি। সে ছেলের জেলে যাওয়ার কথা শুনে হার্ট অ্যাটাক করায় মারা গিয়েছিলেন। সেই মুহূর্তে তোমার উপর খুব রাগ হয়েছিল আমার নীলা। আমার ইচ্ছে করছিল বাসায় এসে তোমার ত্যায্য করে দিতে, কিন্তু আমাকে থামিয়ে দিতে সেদিন আবির কি বলেছিল জানো? ও বলেছিল আমি যেন তোমাকে কিছু না করি, কারণ ও তোমাকে ভালোবাসে আর তোমাকেই বিয়ে করতে চায়। আমার কাছে দাবি করেছিল, তোমাকে চেয়েছিল তোমাকে বিয়ে করে ভালো করতে। তাই আমি ওর সাথে তোমার বিয়েটা দেই, কিন্তু তোমাকে না জানিয়ে। তোমার এই সমস্ত সম্পত্তির মালিক শুধুমাত্র আবির, কারণ আবিরের বাবা মানে তোমার মামা যদি সেদিন নিজের সব সম্পত্তি আমাদের না দিত, তাহলে আজকে আবিরের জায়গায় তুমি থাকতে নীলা, আর ওই রিক্সা চালক বাবার জায়গায় থাকতাম আমি। শুধুমাত্র তোমার মামার সেই আত্মত্যাগের জন্য আজ আমরা এত সুখে আছি। কিন্তু ড্যাডি, মামা তো অনেক পড়াশোনা জানতো, কলেজেও পড়েছে। তাহলে মামা ভালো কোনো চাকরি না করে রিক্সা চালক কেন হলো? সে তো ভালো কোনো চাকরি করতে পারতো, কিন্তু গ্রামে কেন রিক্সা চালিয়ে সেখানে থাকতে গেল? কারণ তোমার মামা চায়নি তোমার নানার সাথে এসে তোমার নানার মরা মুখ দেখতে। তোমার নানা যখন তোমার মামাকে এই কসম দিয়েছিল সে তোমার মামা যদি এই শহরে আসে তাহলে তোমার নানার মরা মুখ দেখবে, সেদিনই তোমার মামা এখান থেকে চলে যায় আর কখনো শহরে আসেনি। এমনকি ছেলের পড়াশোনার জন্য ছেলের কাছে টাকা পাঠিয়ে দিয়েছে, তারপরে নিজে শহরে আসেনি শুধুমাত্র বাবার কথা রাখার জন্য। এতটাই ভালো একজন মানুষ ছিল তোমার মামা, কিন্তু একমাত্র তোমার কারণে লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেছে নীলা, শুধুমাত্র তোমার কারণে। তোমাকে মেয়ে বলে পরিচয় দিতে আমার আজ ঘৃণা হচ্ছে নীলা। তুমি আমার মেয়ে হয়ে আমার সম্মান সব কিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছো। শুধু আমার বন্ধুকেই তুমি মেরে ফেলোনি, তার সাথে মেরে ফেলেছো আমার সম্মান আর বন্ধুত্ব। তোমার মামার মতো আবিরও আজকে হয়তো তোমার জন্য দূরে চলে গেল সারা জীবনের জন্য। আবির আমাকে ফোন করে জানিয়েছিল তোমাকে ও ভালো করে ফেলেছে, কিন্তু তুমি যদি ভালো না হয়ে থাকো, তোমার যদি এইসব কিছু সাজানো নাটক হয়ে থাকে, তাহলে আবির সারা জীবনের জন্য হারিয়ে যাবে নীলা। ড্যাডির কথা শুনে ধপ করে ফ্লোরে বসে পড়ল নীলা। তারপর কান্না করে দিয়ে বলল, এ হতে পারে না ড্যাডি, এটা কিছুতেই হতে পারে না। আমি আবিরকে কোথাও যেতে দেব না। আমি ভুল করেছি, ওর কাছে ক্ষমা চাইবো, আমি ওর পা ধরে ক্ষমা চাইবো আমি ড্যাডি। আবিরকে ছাড়া বাঁচতে পারবো না আমি ড্যাডি। ওকে তুমি এনে নাও ড্যাডি, আমার ওকে চাই ড্যাডি, আমার ওকে চাই। কথাগুলো বলতে বলতে হঠাৎ চারদিকে অন্ধকার হয়ে আলো নীলার। নীলা অজ্ঞান হয়ে ফ্লোরে শুয়ে পড়ল। নীলাকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে ওর কাছে ওর ড্যাডি দৌড়ে গিয়ে নীলাকে ধরে ফেললো। তারপর ডাকতে লাগলো, নীলা, নীলা, এই নীলা, কথা বল মা আমার সাথে। কি হলো তোর নীলা? নীলাকে পাগলের মতো ডাকতে লাগলো ওর ড্যাডি, কিন্তু নীলা কিছুতে জ্ঞান ফিরছে না। পরে কোনো উপায় না পেয়ে নীলাকে কোলে তুলে নিল। তারপর গাড়িতে নিয়ে বসে ড্রাইভারের দিকে নিয়ে সোজা চলে গেল হাসপাতালে। হাসপাতালে পৌঁছে আবিরকে ফোন দিল নীলার ড্যাডি। ওদিকে আবির ফোনের মধ্যে নীলার ঘুমন্ত ছবিগুলো দেখছিল। নীলা যখন রাতে ঘুমিয়ে থাকতো তখন আবির চুপি চুপি নীলার বেশ কয়েকটা ছবি তুলেছিল, কারণ আবির নীলাকে অনেক ভালোবাসতো। সে ছবিগুলো দেখেছে আবির আর চোখে জল ফেলেছে, কারণ এখনই ও ফোনটা চিরদিনের মতো বন্ধ করে দিয়ে এই দেশ ছেড়ে চিরদিনের মতো অন্য দেশে পাড়ি দেবে। হঠাৎ ফোন বেজে উঠলো আবিরের। ফোনের স্ক্রিনে নীলার ড্যাডির নাম্বার থেকে ফোন ধরবে কি ধরবে না চিন্তা করতে করতে ফোনটা রিসিভ করে বলল আবির। সাথে সাথে ফোনের ওপাশ থেকে নীলার ড্যাডি বলল, আবির বাবা, তুমি কোথায় আছো? জলদি হাসপাতালে চলে আসো। আমার নীলার অবস্থা খুব খারাপ। ও তোমার সব কিছু কি জানতে পেরে অজ্ঞান হয়ে গেছে। আমি ওকে হাসপাতালে নিয়ে এসেছি, ডাক্তার দেখছে। তুমি তাড়াতাড়ি চলে আসো নীলা, তোমার জন্য পাগলামি করছে। নীলার ড্যাডির কথা শুনে এক মুহূর্ত দেরি না করে আবির ছুটল হাসপাতালের উদ্দেশ্যে। খুব দ্রুত হাসপাতালে পৌঁছে গেল আবির। তারপর দৌড়ে চলে গেল নীলার কেবিনের সামনে। আবির পৌঁছাতে নীলার কেবিন থেকে ডাক্তার বেরিয়ে আসলো। তারপর নীলার ড্যাডিকে উদ্দেশ্য করে হাসি মুখে বলল, কংগ্রাচুলেশন মিস্টার খান, একটা সুখবর আছে। আপনার মেয়ে মা হতে চলেছে আর আপনি নানা ভাই হতে চলেছেন। তাড়াতাড়ি মিষ্টি খাওয়ান মিস্টার খান। ডাক্তারের কথা শুনে থমকে গেল আবির, যেন মুহূর্তের মাঝে ওর সব কিছু থেমে গেল সেখানেই। আবির হাসবে না কাঁদবে বুঝতে পারছে না।
এদিকে নীলার ড্যাডিরও একই অবস্থা। খুশিতে কথা বলতে ভুলে গেছে সে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নীলার ড্যাডি ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, নীলাকে কি এখন দেখা যাবে? ওর কাছে কি এখন যাওয়া যাবে ডাক্তার? হ্যাঁ, অবশ্যই যেতে পারবেন। তবে নীলা জ্ঞান ফেরার পর শুধু ওর স্বামীকে খুঁজছে। ওর স্বামী গেলে ভালো হয়। আবির ডাক্তারের কথাটা শোনা মাত্র কাউকে কোনো কিছু না বলে সোজা নীলার কেবিনে ঢুকে পড়ল। নীলা নিজের বেডে বসে অন্যদিকে ঘুরে তাকিয়ে আছে। আবির সোজা গিয়ে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। আচমকা এভাবে জড়িয়ে ধরায় ভ্যাবাচাকা খেয়ে গেল নীলা। আবির দিকে তাকিয়ে বলল, আবির, কি করছো কি? আমার বাবু ব্যথা পাবে তো। আবির নীলার কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, তাই নীলাকে ছেড়ে একটু সরে দাঁড়ালো আবির। সরে দাঁড়ানোর সাথে সাথে নীলা আবিরের হাত টেনে আবার জড়িয়ে ধরে বলল, এই, তুমি আমায় ছেড়ে দূরে যাচ্ছ কেন? আমি কি তোমাকে দূরে যেতে বলেছি? আমাকে ছেড়ে যাওয়ার খুব শখ, তাই না? আর একবার ছেড়ে যাওয়ার কথা বলে দেখো, ঠ্যাং ভেঙে বাড়িতে ফেলে রাখবো তোমায় আমি। এতদিন তুমি আমায় মেরেছ, এখন থেকে আমি তোমায় মারবো। এখন থেকে উল্টা শাসন হবে, বুঝলে? আর আমাকে কিছু বলতে আসলে আমার ছেলে তোমায় শাসন করবে। নীলার কথা শুনে মিষ্টি হেসে নীলাকে জড়িয়ে নিল আবির। তারপর দুজনেই হাঁ করে হাসতে লাগলো। আজ যেন ভালোবাসা পূর্ণতা পেল ওদের মাঝে। সব অবহেলা, মিথ্যা অভিনয় সবকিছু ভুলে আজ দুজন এক হয়ে গেল। এ যেন ভালোবাসার এক সীমান্তহীন সাগর। এভাবে বেঁচে থাকুক পৃথিবীর সকলের ভালোবাসা, এই দোয়াই করি। আজকের গল্পটা এখানেই শেষ। আগামী গল্পের জন্য সবাই অপেক্ষা করুন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।